যারা জয়েন করছো তারা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। যারা জয়েন করছো অ্যাটেন্ডেন্স দিয়ে দাও, এরপর আমি শুরু করে দিব। আচ্ছা, সবকিছু ক্লিয়ার কিনা একটু জানাও। সবকিছু ক্লিয়ার কিনা একটু জানাও। আচ্ছা, তাহলে আমরা শুরু করতে থাকি। তাহলে আমরা শুরু করতে থাকি। তোমরা যারা জয়েন করছো তারা একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, আর আমরা স্টার্ট করব। আজকে একটু লাইটিং এ হালকা প্রবলেম হয়ে গেছে, আমি শীঘ্র সলভ করে ফেলবো প্রবলেমটা। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি এখনই শুরু করতেছি। আমাদের আজকে হচ্ছে চুম্বকের সেকেন্ড ক্লাস। ওকে, আমরা তাহলে শুরু করতে থাকি। আমাদের প্রথমত আমরা একটু খেয়াল করে দেখি, আমরা গত ক্লাসে যে জিনিসগুলো পড়ছিলাম, গত ক্লাসে আমরা যা পড়ছিলাম তা ছিল আমাদের পিওর একটা বেসিক। অর্থাৎ আমরা গত ক্লাসে চুম্বকের যে মেইন বেসিকটা আমরা দিয়েছিলাম। তো আজকের ক্লাসে আমরা আরেকটু ডিপে যাব, এবং আজকের ক্লাসে আমরা কিছু ম্যাথও করব। অর্থাৎ আমরা কিছু ফর্মুলা প্রুভ করব এবং আমরা কিছু ম্যাথও করব আজকের ক্লাসের উপর ডিপেন্ড করে। তবে আমাদের তার জন্য অবশ্যই আমাদের গত দিনের ক্লাসটার কিছু কনসেপ্ট আমাকে অলওয়েজ মাথায় রাখতে হবে। আমার এখানে ডিরেকশনের যে জিনিসটা, আমাদের চুম্বকের মধ্যে সবার যে প্রবলেমটা হয় ভাইয়া, সবাই আমার ডিরেকশনে ভুল করে, বাট ডিরেকশনের কনসেপ্টটা সবার কাছে ক্লিয়ার না। ওই কারণে আমাকে যে কাজটা করতে হবে, আমাকে আগে এই ডিরেকশনগুলো প্রপারলি আমাকে বুঝতে হবে। আমরা গত ক্লাসে এগুলো বুঝাইছিলাম, তো আজকের ক্লাসে আমরা হালকা রিভিউ দিয়ে আমরা সামনের দিকে আগাবো। তাহলে প্রথমত আসি, আমরা এখানে যে জিনিসটা দেখছিলাম, কোনো একটা তড়িৎবাহী তার, আমরা গত ক্লাসে দেখছিলাম কোনো একটা তারের মধ্যে যদি তড়িৎ প্রবাহিত হয়, তার চারদিকে আমার কোন একটা তারের চারদিকে তারের লম্বালম্বিভাবে, আবারও বলতেছি, তারের চারদিকে বৃত্তাকারে তারের লম্বালম্বিভাবে কিছু চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। আমাদের এই যে তারের লম্বালম্বিভাবে দেখো কিছু চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হলো বৃত্তাকার ভাবে। এখন এই চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন এদিকেও হইতে পারে, এদিকেও হইতে পারে। কোন দিকে সেটা আমরা জানি না, সেটা জানার জন্য বিজ্ঞানী ম্যাক্সওয়েলের কর্ক স্ক্রু নিয়ম আছে, আর ফ্লেমিং এর আমাদের ডান হস্ত নিয়ম আছে। ডান হাত কিন্তু বাম হাত না, ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম, হাত উল্টে দিলে সবকিছু উল্টে যাবে। ওই কারণে তোমাকে মাথায় রাখতে হবে ফ্লেমিং এর হাত কিন্তু ডানেরটা। হ্যাঁ, ফ্লেমিং যেহেতু ডান হাতে ইউজ করছে, তুমি ডান হাতে ইউজ করবা, তুমি আবার উল্টে যাও না। তাহলে ম্যাক্সওয়েলের কর্ক স্ক্রু নিয়ম আর ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম, এই দুইটা আমরা পড়ছিলাম। তো আমরা আসি, এখানে আমরা জানি যদি কোনো একটা তারের মধ্য দিয়ে এদিকে তড়িৎ প্রবাহিত হয়,
তার চারদিকে কিছু চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। এখন তার থেকে তারের উপর কিন্তু কোনো চুম্বক ক্ষেত্র থাকে না, এবং তারের চারদিকে যত দূরে যাওয়া যায়, এর মানে বৃত্তাকার পথের ব্যাসার্ধ যত বাড়বে, আমার চুম্বক ক্ষেত্রে আমাদের এখানে যে চুম্বক ক্ষেত্রের তীব্রতা বা প্রাবল্য বা চুম্বক ক্ষেত্রের মান তত কমতে থাকবে, মানে কাছাকাছি চুম্বক ক্ষেত্রের মান বেশি থাকে। এবার আসি, তাহলে আমরা দেখলাম এবার বৃত্তাকার। তাহলে আমি যদি এভাবে তড়িৎ প্রবাহ করে আই, তাহলে তার চারদিকে আমি একটি বৃত্তাকার ক্ষেত্র তৈরি করলাম। তার আগে আমি একটা কথা বলে রাখি ভাই, আমাদের ম্যাক্সওয়েলের কর্ক স্ক্রু নিয়ম বলে কি, যে কোনো একটা ডানহাতি স্ক্রুকে যদি তুমি ঘুরাও, যেমন এটা হচ্ছে আমার একটা ডানহাতি স্ক্রু, তাকে যদি আমি এভাবে ঘুরাই, তাহলে একটু খেয়াল করে দেখো, আমি ডানহাতি স্ক্রুটা যদি এভাবে ঘুরাই, মানে এভাবে 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 যদি ঘুরাই, এভাবে যদি আমরা ঘুরাই, তাহলে যে জিনিসটা হয়, এভাবে ডানহাতি একটি স্ক্রু ঘুরাইলে সে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে। তাহলে আমরা বলতে পারি এভাবে ঘুরাইলে সে নিচের দিকে নামতে থাকবে। তাহলে এই যে এভাবে আমরা ঘুরাচ্ছি, তোমাদের যদি বুঝতে প্রবলেম হয়, আমরা এভাবে বলতে পারি, এই যে এইভাবে করে ঘুরাচ্ছি, আমরা এইভাবে ঘুরাচ্ছি, এভাবে ঘুরাইলে সে নিচের দিকে নামে। এটা হচ্ছে তার চুম্বক ক্ষেত্র বি এর দিক, চুম্বক ক্ষেত্র বি এর দিক। আর এটা হচ্ছে নিচের দিকে যেদিকে সে যাচ্ছে সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের দিক। এবার আমরা যদি এটা চিন্তা করে দেখি, ভাই আমার এখানে হচ্ছে এটা হচ্ছে আমার সেই স্ক্রু, ডানহাতি স্ক্রু। এই স্ক্রুটাকে আমরা যদি দেখি, যদি উল্টা দিকে ঘুরাই, অর্থাৎ আগে আমরা এভাবে ঘুরেছিলাম, এবার উল্টা করে ঘুরাই, মানে তুমি চিন্তা করো, তুমি কোন একটি স্ক্রুকে উল্টা করে ঘুরাচ্ছ, মানে কি সে বের হয়ে চলে আসতেছে। যারা একটু একটু মেকানিকের কাজ করছো তারা জানো, হ্যাঁ। তাহলে আমরা উল্টা দিকে ঘুরাবো, অর্থাৎ এখান থেকে না বুঝে গেলে এভাবে চিন্তা করো, 3 ডাইমেনশনালি চিন্তা করো, আমি এইভাবে ঘুরাচ্ছি, এভাবে ঘুরালে সে উপর দিকে উঠে চলে আসবে, মানে ডিরেকশনটা হচ্ছে উপরের দিকে। তাহলে আমার এই দিকটা হচ্ছে আমার চুম্বক ক্ষেত্র বি এর দিক, আমরা যখন এভাবে ঘুরাচ্ছি, আর এদিকে হচ্ছে তড়িৎ প্রবাহ আই। এবার আসো ডানহাতি নিয়ম, এটা আর এটার মধ্যে কোনো পার্থক্য নাই, পার্থক্য একটাই, এটি স্ক্রু দিয়ে করে। আর ফ্লেমিং বলে যে আমাদের ফ্লেমিং যে জিনিসটা বলে, আমাদের বাংলা মায়ের দামাল ছেলে হাত ছাড়া কি চলে, স্ক্রু দিয়ে কেমনে ভাই চলে, আমাদের সব জায়গায় তো স্ক্রু পাবো না। ওই কারণে ফ্লেমিং যে কাজটা করছে, তার ডান হাতটাকে আমাদের প্রপার ইউজ করছে, সে হাত থাকতে স্ক্রু ইউজ করে নাই, সে ইউজ করলো তার ডান হাত ইউজ করে। সে বললো আমি অনেক কষ্টে হাতগুলো আঁকছি আজকে, যে তোমাদের বোঝার জন্য, তোমরা একটু কমেন্ট করিয়া হাতগুলো কেমন হয়েছে, আমাকে উৎসাহ দিবা। এই যে হাতগুলো কেমন হয়েছে, ভালো বলে উৎসাহ দিবা, খারাপ বলে উৎসাহ দিও না। আমি যে কাজটা করছি হাতগুলো আঁকার জন্য, আসলে বইতে তো এভাবে চিত্র নাই, আমি এভাবে কলমটাকে ধরে ফোনে একটা ছবি তুলছি, এরপর ছবি তুলে ওই ছবি দেখে দেখে এটা আঁকছি, এরপর ছবিটাকে উল্টা করে, মানে মোবাইলটাকে উল্টা করে ধরে দেন এটা আঁকছি। মানে দুইটা আমি সুন্দর করে মোটামুটি আঁকতে পারছি কিনা জানি না, আমার কাছে মনে হচ্ছে পারছি, নিজেকে একেবারে মানে কি বলে জয়নুল আবেদিনের মতো মনে হচ্ছে। হ্যাঁ, এখন দেখি আমাদের এটা হচ্ছে আমাদের ডান হাত, কিন্তু দেখো ডান হাত, কিন্তু এই যে আমি আমার হাতটাই আমি আঁকছি, এই যে এই যে এই যে, আর এটা ডান হাত কিন্তু বাম হাত না, এই যে এটা। এর মানে আমরা যখন, তাহলে একটু খেয়াল করো, বৃত্তাঙ্গুলি কি নির্দেশ করে, তড়িৎ প্রবাহের দিক। বৃত্তাঙ্গুলি আমাদের তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে। তাহলে বৃত্তাঙ্গুলি যেটা নির্দেশ করতেছে সেটা তড়িৎ প্রবাহের দিক। আর অন্যান্য আঙ্গুলগুলো, তাহলে এই দিক থেকে এই যে এভাবে ঘুরে, মানে এইভাবে যখন ঘুরতেছে আঙ্গুলগুলো এভাবে ঘুরতেছে, এটা হচ্ছে আমার কার দিক, চুম্বক ক্ষেত্রের দিক। তাহলে আমার এভাবে যখন ঘুরতেছে চুম্বক ক্ষেত্রে, আমাদের তড়িৎ প্রবাহের দিক হচ্ছে উপরের দিকে। আর উল্টাভাবে যখন ঘুরে আমার এই যে নিচের দিকে হলে এভাবে ঘুরে, তাহলে আমাদের এভাবে ঘুরলে এই যে দেখো, তাহলে আমার নিচের দিকে মানে কি, সে কিভাবে ঘুরতেছে, এভাবে, তাহলে সে এইভাবে করে ঘুরতেছে। তাহলে সে যখন এভাবে করে ঘুরতেছে তখন দিকটা হচ্ছে কোন দিকে, নিচের দিকে। তাহলে আমরা বলতে পারি এভাবে ঘুরলে এভাবে ঘুরাও, দিকটা উপরের দিকে। আর যদি এভাবে ঘুরে উল্টা ভাবে, তাহলে আমার দেখো এভাবে ঘুরলে হচ্ছে আমার কি, এভাবে ঘুরলে দিকটা নিচের দিকে, এটা হচ্ছে আমার তড়িৎ প্রবাহের দিক। এখন কথা হচ্ছে কি ভাইয়া, আমরা গত ক্লাসে লাস্ট ক্লাসে একটু ঝামেলা করে ফেলছিলাম, মানে ঝামেলা বলতে মুখে ঠিকই বলছিলাম, বাট দেওয়ার সময় আমি এটা আর এটা সেম ডিরেকশন দিয়ে দিছিলাম, মানে তড়িৎ প্রবাহ অপোজিট হওয়ার কথা, বাট আমি তড়িৎ প্রবাহ অপোজিট দিলেও এই চুম্বকের ডিরেকশন সেম দিয়ে দিছিলাম, ওইটা একটু আমাদের ঠিক করে নিও, ওই জন্য আজকে আমরা দেখাই দিলাম। তাহলে এখান থেকে আমরা দেখলাম কিভাবে আমাদের কোন একটা তড়িৎবাহী তার থাকলে, মানে কোন একটা তারের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন হলে কিভাবে আমরা চুম্বক ক্ষেত্রের ডিরেকশনটা বের করতে পারি। এবার আসো, কোন একটা তার, মনে করো এটা আমি এখানে না আঁকি, এখানে আঁকি আমার সুবিধার জন্য। কোন একটা তার আমি ধরে নিলাম ভাইয়া এটা, ওই তারের চারদিকে আমার একটা চুম্বক ক্ষেত্র আছে বৃত্তাকার, এরকম অনেকগুলো আছে, আমি জাস্ট অনেকগুলো থেকে একটা নিলাম।
যদি তড়িৎ প্রবাহ উপর দিকে হয় দ্যাট মিন্স চুম্বক ক্ষেত্রটা এভাবে রোটেট করতেছে, এভাবে রোটেট করতেছে, সে এভাবে রোটেট করতেছে। এখন আমি বলবো কোন একটা স্পেসিফিক বিন্দুতে, এই বিন্দুতে চুম্বক ক্ষেত্রের দিক কোন দিকে? ভাইয়া ওই বিন্দুতে আপনি যদি একটি স্পর্শক অঙ্কন করেন, ওই স্পর্শকের দিক যেদিকে চুম্বক ক্ষেত্রের দিকটাও সেই দিকে। আপনি যদি এই পয়েন্টের কথা বলেন, এই পয়েন্টে একটি স্পর্শক অঙ্কন করলে স্পর্শকের দিক যেদিকে চুম্বক ক্ষেত্রের দিকও সেম দিকে, কারণ চুম্বক ক্ষেত্র একটা ভেক্টর রাশি, এর মানে এখানে দিকটা খুব বড় একটা ফ্যাক্টর, কারণ এটা হচ্ছে আমার একটা ভেক্টর। তাহলে এখানে আমরা যদি এই পয়েন্ট বলি, এই পয়েন্টের ডিরেকশনটা হচ্ছে আমার এইদিকে, এই পয়েন্টের ডিরেকশনটা হচ্ছে আমাদের এইদিকে। তাহলে আমরা যে জিনিসটা বলতে পারতেছি ভাইয়া, দেখো আমার এখানে ওভারঅল যদি আমরা চিন্তা করে দেখি, আমার এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত আমার তড়িৎ প্রবাহের ডিরেকশন হচ্ছে আই, আর আমরা এখানে বৃত্তাকারে এটা ঘুরাচ্ছি। বৃত্তাকারে যখন আমরা ঘুরাচ্ছি, তাহলে বৃত্তাকারে যদি আমরা ঘুরাই তাহলে আমরা কি পাচ্ছি? বৃত্তাকারে ঘুরাইলে আমাদের এই যে তড়িৎ প্রবাহ যখন এইদিকে, তখন আমাদের চৌম্বক ক্ষেত্রের ডিরেকশনটা বৃত্তাকারে। আমরা গত ক্লাসে বলছিলাম আমাদের তড়িৎ বল, আমাদের চুম্বক বলরেখা বা চুম্বক আবেশ রেখা, এটাই হচ্ছে আলটিমেটলি সেই চুম্বক আবেশ রেখা। এখন চুম্বক আবেশ রেখা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে সরল রেখা, একটা হচ্ছে সরল রেখা, আর একটা হচ্ছে বক্ররেখা, আর একটা হচ্ছে কি বক্ররেখা। চুম্বক আবেশ রেখা যদি আমাদের সরল রেখা হয় তাহলে তো বুঝতে পারছো একটা নির্দিষ্ট ডিরেকশন হচ্ছে আমাদের কি চুম্বক ক্ষেত্রের দিক, এর মানে আবার এটা নির্দিষ্ট দিকে যাচ্ছে। আর যখন এটা আমাদের এরকম না, মানে আঁকা বাঁকা, তখন দেখা যাবে প্রত্যেকটা পয়েন্টে চুম্বক ক্ষেত্রের ডিরেকশন বের করার জন্য আমাকে ওই পয়েন্টে কি আঁকতে হবে? স্পর্শ করতে হবে। এই কনসেপ্টে ক্লিয়ার করব। আমরা বলতে পারি চুম্বক আবেশ রেখা দুই ধরনের, একটা হচ্ছে সরল রেখা আর একটা হচ্ছে বক্ররেখা। যদি সরল রেখা হয় প্রত্যেকটা পয়েন্টে ডিরেকশনটা ওই সরল রেখা বরাবর, আর যদি বক্ররেখা হয় কোন একটা পয়েন্টে তার ডিরেকশনটা হচ্ছে ওই পয়েন্টে যদি কোন একটি স্পর্শক অঙ্কন করি, ওই স্পর্শক বরাবর হচ্ছে চুম্বক ক্ষেত্রের ডিরেকশন, সেটা আমরা বলতেছি। আর চুম্বক ক্ষেত্রকে আমরা বি দ্বারা প্রকাশ করি, সেটা আমরা গত ক্লাসে বলছিলাম, আজকে আবার মনে করাই দিলাম। তাহলে এতটুকু পর্যন্ত হচ্ছে আমার গত ক্লাসের ওভারভিউটা। এবং সত্যি কথা বলতে আজকে থেকে দেখো আমরা নীতি শিখতেছি, হ্যাঁ নীতি শিখতেছি। এখন বলো এটা আর এটা দুটো তো সেম কথা। এখন আমার কথা হচ্ছে পরীক্ষা কি তুমি স্ক্রু নিয়ে ঘোরাঘুরি করবা? কোনো দরকার নাই। আমার যেখানে আছে ফ্লেমিং ভাই, সেখানে আমার হাত ছাড়া কোনো উপায় নাই। ওই কারণে আমরা ফ্লেমিং ভাইকে স্মরণ করে আমরা সবসময় পরীক্ষা হলে ডান হাত ইউজ করবো। কোন হাত ভাইয়া? ডান হাত ইউজ করবো। তাহলে পরীক্ষায় ডান হাত ইউজ করে আমরা এই কাজগুলো করবো। এর মানে আমরা থিওরি হিসেবে দুইটাই জানবো, বাট প্র্যাকটিক্যাল পারপাসে যখন অ্যাপ্লাই করব, কারণ দেখো ভাই সবগুলো দিয়ে অ্যাপ্লাই করতে গেলে ঝামেলা পড়ে যাবা। তুমি চুজ করো এখন থেকে এটাই অ্যাপ্লাই করবা, ডান হাত দিয়ে করবা। তুমি বাংলা মায়ের দামাল ছেলে, হাত ছাড়া তোমার চলতে পারবে না, হ্যাঁ ওই কারণে তোমাকে ডান হাতে অ্যাপ্লাই করতে হবে। পরীক্ষার হলে তোমার যেহেতু হাত থাকবে, স্ক্রু তো আর নিয়ে যাবে না, আর এখানে গুতোগুতিও করার কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা ডান হাত দিয়ে কাজ চালাই দিব। তাহলে এতটুকু হচ্ছে আমাদের গত ক্লাসের কনসেপ্ট। এই এতটুকুর মধ্যে কারো কোনো কনসেপ্টের জটিলতা আছে কিনা আমাকে বলো, দেন আমি সামনের দিকে প্রসিড করতেছি। এতটুকুর মধ্যে যদি কোনো জটিলতা থাকে আমাকে একটু বলো। তাহলে আমি একটু দেখি তাহলে কি পরিমাণ কি করছো না করছো, কমেন্ট পড়ি। আজকে ভুলে আমি আমার টাইম লাইনে লাইভে চলে গেছি। ওই মানে টেস্ট করার সময় প্রথমে টেস্ট করি যে মানে সব কিছু এরিয়া ঠিক আছে কিনা। তো টেস্ট করার সময় তো আর গ্রুপে যাই টেস্ট করি না, এমনি টেস্ট করি, মানে লাইভে যাই না, লাইভ বাটন ক্লিক করা ছাড়াই ইয়ে করি। তো আজকে লেট হয়ে যাওয়ার কারণে ওইভাবেই ক্লিক করে দিচ্ছি, আমি টাইম লাইনে গেছি গা। পরে আমি গ্রুপে লাইভ খুঁজে পাচ্ছিলাম না। সাকিব হোসেন জিয়ান বলে ভাই বাম হাত কি দোষ করলো? বাম, তুমি ডান হাত থাকতে বাম হাত কেন ইউজ করবে রে ভাই? যেখানে সেখানে বাম হাত ঢুকানোর তো কোনো কারণ নাই। আমাদের প্লেমে আমাকে ডান হাত দিছে, ডান হাতের সাথে মিলে, বাম হাতের সাথে তো মিলে না। ডান হাত বলে দেখো না এভাবে ঘুরলে উপরে উঠবে, এর বাম হাত দিয়ে করো তো দেখি, বাম হাত দিয়ে করো তো। বাম হাত দিয়ে করলে দেখবা যে ভাই এভাবে ঘুরাইতে গেলে নিচে নেমে যাচ্ছে, মানে বাম হাত তোমাকে বাম হাত ঢুকাই দিবে, মানে উল্টা উল্টা হয়ে যাবে। ওই কারণে আমরা ডান হাত ইউজ করবো। কোন হাত? ডান হাত। আচ্ছা কারো কোনো কনসেপ্ট ইয়ে থাকলে বলো।
এই আমি বলে আঙ্গুলে নেল পালিশ না, এগুলো নেল পালিশ না, এগুলো হচ্ছে নখ, নখ নখ বোঝানোর জন্য। হ্যাঁ, নখ বোঝানোর জন্য এভাবে আঁকানো হয়েছে, নেল পালিশ না। আমার আজকে মেয়েদের মতো নাকি? ছি 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 ছি, না ছেলেদের মতোই, কি তোমরা বলো। আচ্ছা, তাহলে কারো প্রবলেম থাকলে বলো, এটার উপর কারো প্রবলেম আছে? কয়েকজনে কি বললো? এই সৌরভ মিত্র কি প্রশ্ন করলা? তোমার আমি লিখেটাই পড়তে পারতেছি না। সৌরভ মিত্র প্রশ্নটা একটু আবার করো, সৌরভ মিত্র প্রশ্নটা আবার করো, তুমি কি বলছো আমি বুঝি নেই, তোমার প্রশ্নটাই বুঝি নেই। সৌরভ মিত্র প্রশ্নটা আবার করো আর আমি এদিকে মুছতে থাকি। ও স্পর্শক, হ্যাঁ আমি ওয়ার্ডটা বুঝতে পারতেছি না, আগে কি লেখছো আল্লাহ জানে। স্পর্শকটা আবার বলতে বলতেছো, আচ্ছা আমি স্পর্শকটা আবার বলি, স্পর্শকটা আমি আবার বলি ভাই। দেখো, আমার মনে হয় তোমাদেরকে স্পর্শকের ডেফিনিশনও দেওয়া লাগবে। দেখো আমি তোমাকে বলি, মনে করো এটা একটা বক্ররেখা, এই বক্ররেখার এখানে একটা বিন্দু নিলাম এ বিন্দু, এখানে একটা বিন্দু নিলাম বি বিন্দু, এ এবং বি কে কেন্দ্র করে যদি একটা সরলরেখা অঙ্কন করি, এটাকে আমি এই যে বক্ররেখা, বক্ররেখার আমি স্পর্শক বলতে পারবো না, এটাকে আমরা বলতে পারবো ভাইয়া এটা হচ্ছে বক্ররেখার ছেদক রেখা। এটা হচ্ছে কি? বক্ররেখার ছেদক রেখা, বক্ররেখার ছেদক রেখা। আমি এগুলো বলতে টাইম ওয়েস্ট করলে আজকের পর কখন পড়াবো, আজকে অনেক কিছু পড়ানোর আছে, সমস্যা না, আরো 1 ঘন্টা হাতে টাইম আছে। এরপর এবার যদি তুমি একটা কাজ করো, এমন ভাবে ড্র করো যে সে আমার দুইটা বিন্দুতে সেট করলো না, সে বক্ররেখাকে শুধুমাত্র একটা বিন্দুতে করলো। মানে এক কথায় জিনিসটা হচ্ছে যেমন এই যে আমার হাত না ভিতরে হান্দায় দিলে দ্যাট মিনস সে হচ্ছে আমার সেট করলো, বাট আমি জাস্ট উপদি স্পর্শ টাচ করে চলেছি, টাচ আলতোভাবে টাচ করবো আর কি। হ্যাঁ, আলতো টাচ সম্পর্কে তো আমার সবার ভালো আইডিয়া থাকার কথা। আলতোভাবে টাচ করে চলে গেলাম, এই টাচ করা মানে কি? উপরে একটা পয়েন্টে আমরা টাচ করলাম। তাহলে এই যে আমরা উপরে একটা পয়েন্টে টাচ করলাম, ফর এক্সাম্পল আমরা এই পয়েন্টে টাচ করলাম, তাহলে শুধু এই পয়েন্টে টাচ করে যদি কেউ চলে যায় সেটা আমরা দেখতে এরকম হবে। আর এটাকে আমরা বলতেছি সেই বক্ররেখার একটি স্পর্শক, এটাকে বলতেছি বক্ররেখার, বক্ররেখার কি কি কিসক? স্পর্শক। কোন শক? স্পর্শক। এবার আসো বক্ররেখার স্পর্শক গেল, এখন আসো মনে করো এটা যদি কোনো একটা বৃত্ত নাও, বৃত্তের বিভিন্ন বিন্দুতে স্পর্শক আঁকতে পারো তো আশা করি। আমার এই পয়েন্টে স্পর্শক হচ্ছে এই বরাবর, যদি আমি এভাবে রোটেট করি, এই পয়েন্টে স্পর্শক হচ্ছে এই বরাবর, এই পয়েন্টে স্পর্শক হচ্ছে এই বরাবর, এই পয়েন্টে স্পর্শক হচ্ছে এই বরাবর, এই পয়েন্টে স্পর্শক হচ্ছে এই বরাবর। এখন আমার কথা হচ্ছে এবার যদি তুমি কোন একটা বক্ররেখা নাও, কোন একটা বক্ররেখা নিলা, এই বক্ররেখার বিভিন্ন বিন্দুতে স্পর্শকটা তুমি দেখো, আমার যেমন এই পয়েন্টে স্পর্শকটা হবে আমাদের এই বরাবর, আবার তুমি এই পয়েন্টে স্পর্শকটা দেখো এই বরাবর, এই পয়েন্টে স্পর্শক নাও এই বরাবর, এই পয়েন্টে স্পর্শক নাও এই বরাবর, এই পয়েন্টে স্পর্শক নাও এই বরাবর। তাহলে বিভিন্ন পয়েন্টে বিভিন্ন রকমের কি স্পর্শক। এবার যদি রেখাটা আমার এই দিক থেকে এভাবে যায়, ধরে নিলাম এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত চুম্বক ক্ষেত্রের এই যে আমাদের চুম্বক ক্ষেত্রটা বা আমাদের আবেশ রেখাটা, যদি আবেশ রেখা এটা হয় তাহলে এই পয়েন্টে চুম্বক ক্ষেত্রের দিক হচ্ছে এদিকে, এই পয়েন্টের চুম্বক ক্ষেত্রের দিক 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 এদিকে। এখন আমার কথা হচ্ছে যখন আমাদের কোন একটা সোজা তার, সোজা তারে যখন তড়িৎ প্রবাহিত হচ্ছে উপরের দিকে ধরে নিলাম, তখন তার চারদিকে বৃত্তাকার পথে একটা কি সৃষ্টি হচ্ছে? তার চারদিকে বৃত্তাকার পথে একটা আমাদের এরকম আমাদের ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, মানে এক কথায় চুম্বক বলরেখা সৃষ্টি হচ্ছে। এই বলরেখার বিভিন্ন বিন্দুতে যদি আমি বলি আমার চুম্বক বলরেখা মানে কি, চুম্বক বলরেখা মানে কি গত ক্লাসে পড়ছিলাম, ওই চুম্বক বলরেখার প্রত্যেকটা বিন্দুতে চুম্বক ক্ষেত্রটা কোন দিকে, তাহলে আমরা যদি বলি এই পয়েন্টে চুম্বক ক্ষেত্র কোন দিকে, এই পয়েন্টে একটি স্পর্শক অঙ্কন করলে তার দিকে, যেহেতু আমরা এটা এইদিকে রোটেট করে, এরপর এই পয়েন্টে জিজ্ঞেস করলে এই পয়েন্ট হচ্ছে এই পয়েন্টে স্পর্শকের দিকে, এরপর এই পয়েন্টে জিজ্ঞেস করলে এই পয়েন্টে স্পর্শকের দিকে, এরপর এই দিকে জিজ্ঞেস করলে এই পয়েন্টে স্পর্শকের দিকে। এর মানে যখন সরল রেখা, তখন তো সরল রেখা তো দিক পরিবর্তন করে না, বাট বক্ররেখা দিক পরিবর্তন করে। আর তোমরা এটা জানো ক্যালকুলাসের মধ্যে পড়ছিলা
কোন একটা বক্ররেখার যে কোনো বিন্দুতে তার দিক বলতে ওই বিন্দুতে স্পর্শকের দিকটাকেই বুঝি, কারণ সরলরেখা প্রত্যেকটা বিন্দুতে দিক চেঞ্জ করতেছে। আর সরলরেখার বক্ররেখার যে কোনো বিন্দুর দিক মানে হচ্ছে বক্ররেখা যে কোনো বিন্দুতে দিক চেঞ্জ করতেছে, আর বক্ররেখার যে কোনো বিন্দুতে দিক মানে হচ্ছে ওই বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করলে ওই স্পর্শকের দিক। এবার আমার এটা একটা বক্ররেখা বৃত্তাকার, যেহেতু এই বক্ররেখার প্রত্যেকটা বিন্দুতে যদি আমি একটি স্পর্শক অঙ্কন করি ওই স্পর্শকের ডিরেকশনটা হবে আমার কি চুম্বক ক্ষেত্রের ডিরেকশন। যেহেতু এটা এদিকে রোটেট করে ওই কারণে স্পর্শকের ডিরেকশন এদিকে, যদি এদিকে রোটেট করতো স্পর্শকের ডিরেকশনটা এদিকে হইতো, মানে এখানে ডিরেকশনটা একটা ফ্যাক্টর, এটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিক নির্ণয় করার নিয়ম। এবার বলো বুঝছো কিনা, সৌরভ মিত্র বলো তুমি এটা বুঝছো কিনা। সৌরভ মিত্র বলো এটা বুঝছো কিনা, দেন আমি সামনে দিয়ে প্রসিড করতেছি। ওকে, তাহলে যেহেতু ক্লিয়ার, এবার আমরা আজকের টপিকের দিকে আগাই, আমরা একটু সামনের দিকে প্রসিড করি। এটা আমাদের গত দিনের টপিক ছিল, হ্যাঁ এটা আমাদের গত দিনের টপিক ছিল। এবার তোমরা আজকের টপিকটা চিন্তা করো, আজকের টপিকটা চিন্তা করো। আমি আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, আমি পড়ানোর সময় এমন ভাবে পড়াবো যাতে করে সৃজনশীলের কনসেপ্টগুলো সহ এখানে চলে আসে। ওই কারণে দেখবো আমি পড়ানোর সময় একটু বেশি বেশি পড়াচ্ছি, প্রত্যেকটা কনসেপ্টে দেখবা নতুন নতুন কিছু পড়াচ্ছি, এবং এগুলো তুমি পাবা হচ্ছে সৃজনশীলে যাইয়া, বইতে তো আর সৃজনশীল দেওয়া থাকে না। তাহলে আমি পড়ানোর সময় ডিরেক্টলি টেকনিক্যালি দুইটা একসাথে পড়াই ফেলতেছি, যার কারণে ম্যাথ আর সৃজনশীল তোমাদের সমস্যা হবে না। যদিও আমরা এখনো ম্যাথমেটিক্যাল কনসেপ্টটা আসি নাই, আজকে আমরা ম্যাথমেটিক্যাল কনসেপ্টটা আসবো। এবার আসো আমরা যদি বলি একটু খেয়াল করে দেখি ভাইয়া, আমাদের মনে করো এটা হচ্ছে কোন একটা তল, এটা হচ্ছে আমাদের কোন একটা তল ধরে নিলাম, আমরা ধরে নিলাম ভাই এটা হচ্ছে আমাদের যে কোনো একটা কাঙ্ক্ষিত তল। এই তলে আমরা একটা চুম্বক ক্ষেত্র নিব, এই তলে কি নিব ভাইয়া, এটা চুম্বক ক্ষেত্র নিব। এখন এই তলে যে আমরা চুম্বক ক্ষেত্র নিব, এই চুম্বক ক্ষেত্রের ডিরেকশনটা ধরে নিলাম এই তল থেকে লম্ব বরাবর এভাবে যাচ্ছে, আমি ধরে নিলাম এই দিক থেকে উপরের দিকে যাচ্ছে। তাহলে আমি আশা করি আমি চিত্রগুলো 3 ডাইমেনশনে আঁকা ট্রাই করতেছি তোমাদের বোঝার সুবিধার্থে, বইতে এভাবে পাবা না। আর তোমরা নোট করার সময় এরকম চিত্র প্রত্যেকটা, আমি যতগুলো চিত্র দেখাবো প্রত্যেকটা চিত্র খুব সুন্দর করে আঁকবা, তাহলে নোটটা দেখতেও সুন্দর হবে, বুঝতেও সুবিধা হবে। হ্যাঁ এখানে চিত্রটা হচ্ছে মেইন ফ্যাক্টর, ওই কারণে আমাকেও একটু কষ্ট করতে হচ্ছে, নিজের হাতের ছবি তুলে হাত আঁকতে হচ্ছে। এখন আসো, এখন একটু খেয়াল করো এই তল, আশা করি তোমরা বুঝতে পারতেছো এটা দ্বারা মিন করতেছি আমি কি, আমার মনে করো ওই যে কোন একটা তল আছে, এই তলের যে লম্ব বরাবর কোন একটা চৌম্বক ক্ষেত্র উপর দিকে যাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে আমি যদি একটা কাজ করি ভাইয়া, এইদিকে একজনকে দাঁড়া করাই দিলাম, এইদিকে একজনকে আমরা দাঁড়া করাই দিলাম, বললাম যে তুই দেখ তো কি হয়, আর এদিকে একজনকে দাঁড়া করাই দিলাম, বললাম যে তুই দেখ তো কি হয়। তাহলে ও আমাকে কি বলবে, ভাইয়া ভাইয়া আসতেছে, কি বলবে, ভাইয়া ভাইয়া হাসিতেছে। আর ওর যদি জিজ্ঞেস করি সে কি বলবে, ভাইয়া ভাইয়া চলে যাচ্ছে। এর মানে আমার এই তলের এই দিক থেকে কেউ একজন দেখলে তার কাছে মনে হবে চৌম্বক ক্ষেত্র তার দিকে আসিতেছে। আর তল থেকে কেউ একজন দেখলে তার কাছে মনে হবে চলে যাচ্ছে। তাহলে আমরা যদি ফর এক্সাম্পল আমি যদি তোমাকে এভাবে দেখাই, দিস ইজ আওয়ার সেই তল, দিস ইজ আওয়ার চৌম্বক ক্ষেত্র, এখানে কিছু একটা আছে ইমাজিন করে নাও। তাহলে আমি যখন এদিক থেকে তাকাবো, আইয়ের ওমা চলে যাচ্ছে, এই টেক্সের না জিনিসটা, মানে এদিক থেকে তাকাইলে আমার দিকে আসতেছে, এদিক থেকে তাকাইলে আমার দিক থেকে চলে যাচ্ছে। এবার আসো তোমাদেরকে একটা জিনিসের কথা মনে করাই দিই, যেটাকে আমরা তীর বলি, যেটাকে আমরা কি বলি, তীর বলি। আশা করি এটা সম্পর্কে সবারই আইডিয়া আছে, তীর বলি। আচ্ছা এখান থেকে একটা তীর যদি আমার আসে, একটু খেয়াল করো তো, তীর যখন চলে যাচ্ছে এদিক থেকে কেউ একজন যখন দেখে, এদিক থেকে যখন কেউ একজন দেখে, তখন তার কাছে মনে হবে যে
তীর মারতেছি পিছন দিক থেকে এদিক থেকে মারলে তীরটা কি সামনের দিকে চলে যাবে না, এই তীর টানতেছি চলে গেল। তাহলে এদিক থেকে যখন দেখতেছি আমি তীরের পশ্চাৎ ভাগ দেখতেছি, আর এদিক থেকে যে দেখতেছে সে তীরের অগ্রভাগ দেখতেছে। সো তুমি আগা দেখবা না পিছন দেখবে সেটা তোমার ব্যাপার। আমার কথা হচ্ছে আমার ফিজিক্সে দুইটাই লাগবে, সামনে থেকে দেখলে কেমন লাগবে আর পশ্চাৎ দিক থেকে দেখলে কেমন লাগবে। তাহলে কার পশ্চাৎ? তীরের পশ্চাৎ দিক। তাহলে আমি যদি তীরের পশ্চাৎ দিক থেকে কেউ একজন দেখে তীরের পিছনে এরকম একটা ক্রসের মতো থাকে না, এর মানে আমরা এটা দেখি কিসের মতো? ক্রসের মতো। এটা কিসের মতো? ক্রসের মতো। আর কেউ একজন যদি এদিক থেকে দেখে, এই দিক থেকে দেখে, তাহলে এটা তার কাছে কিসের মতো মনে হবে? আসতেছে আসতেছে কিসের মতো? তীরটা সূচালো অংশ, সামনের সূচালো মানে একটা ডটের মতো। ডটের মতো না? এই দেখো না, দেখে ডটের মতো মনে হয় না? জি ভাই, ডটের মতো। তাহলে এরকম একটা ডটের মতো দেখবে। ওই কারণে আমরা যে কাজটা করি, এই যে এবার আসো চুম্বক ক্ষেত্রে আমরা এই কনসেপ্টটা ব্যবহার করি। মানে হচ্ছে আমরা মনে রাখার সুবিধার্থে এবং আমাদের সুবিধার্থে আমরা ওয়ার্ল্ড ওয়াইড এই কাজটাই করি। এমন না যে আমি করতেছি শুধু, সবাই করছে ওই জন্য আমিও করতেছি। সবাই যদি ভেসে যায় আমি কেন যাব না ভেসে? আমি কি এখানে দাঁড়াই দেবো মুস্কি হেসে? না, কোনো দরকার নাই, সবাই যাচ্ছে আমিও যাব। তাহলে আমি এখানে এই কাজগুলো করতেছি। তাহলে আচ্ছা শোনো, আমি কিন্তু মাঝে মাঝে ছন্দগুলো বলি এগুলো হচ্ছে বানানো, বুঝো নাই? মাঝে মাঝে নাও মিলতে পারে, সবসময় তার মাথায় আসে না। হ্যাঁ, তুমি কিছু মনে করিও না। আর আমি যদি মিলাইতে না পারি তোমরা মিলাই দিবা। তাহলে এখন একটু খেয়াল করে দেখো তো ভাই, আমার কথা হচ্ছে তাহলে তুমি যখন আচ্ছা এই দিক থেকে মানে কি চলে যাচ্ছে মনে হচ্ছে না? মানে তার দিক থেকে দূরে চলে যাচ্ছে। তাহলে এই তল থেকে চলে যাচ্ছে, এর মানে কিসের মতো মনে হবে? ক্রসের মতো মনে হবে। কিসের মতো মনে হবে ভাইয়া? ক্রসের মতো মনে হবে। আর এই দিক থেকে কি আসতেছে আসতেছে, এর মানে কিসের মতো মনে হবে ভাইয়া? এটা আমার কাছে কিসের মতো মনে হবে? ডটের মতো মনে হবে। কিসের মতো মনে হবে? ডটের মতো মনে হবে। ওই কারণে আমরা বলি ডট। ডট মানে হচ্ছে তলের লম্ব বরাবর বের হয়ে চলে যাচ্ছে, তলের লম্ব বরাবর বের হয়ে চলে যাচ্ছে। আর আমরা যদি বলি ক্রস, তাহলে এটাকে আমরা কি বলতেছি? ডট। কেন? তলের লম্ব বরাবর বের হয়ে আসতেছে। এবার আমরা যদি এটাকে এভাবে আঁকি যে ভাই আমি ঠিক সেম চিত্রটা আমি আমার সুবিধার্থে আবার আঁকতেছি, আরেকটা দুইটা ভিন্ন চিত্র আঁকতেছি আমার সুবিধার্থে। তাহলে এবার যদি আমরা বলি ভাই এবার আমার চুম্বক ক্ষেত্রটা উপর দিক থেকে নিচের দিকে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে? নিচের দিকে। তাহলে আমার এই দিক থেকে যদি আমি কাউকে জিজ্ঞেস করি, আমার এই দিক থেকে দেখলে কি মনে হবে? তলের ভিতরে ঢুকে যাচ্ছে, তলের ভিতরে লম্বভাবে ঢুকে যাচ্ছে। এই যে তলের ভিতর লম্বভাবে ঢুকে যাচ্ছে, তুমি পিছন থেকে দেখতেছো কি দেখবা? ক্রস দেখবা। তাহলে আমাদের এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে একটা ক্রস দ্বারা। কি দ্বারা প্রকাশ করি? একটা ক্রস দ্বারা প্রকাশ করি, একটা ক্রস দ্বারা প্রকাশ করি। আর এই ক্রস মানে কি? এই ক্রস মানে হচ্ছে সে তলের ভিতরে কি হচ্ছে? তলের ভিতরে সে ঢুকে যাচ্ছে। তাহলে এবার আসো, তাহলে আমরা একটা কথা বলবো, আমাদের ডট মানে কি? তাহলে এখন একটু খেয়াল করে মিনিংটা দেখো। এরকম ডট মানে হচ্ছে তলের লম্ব বরাবর, তলের লম্ব বরাবর বের হয়ে আসতেছে, তলের লম্ব বরাবর বের হয়ে আসতেছে। আর ক্রস মানে কি? ক্রস মানে হচ্ছে তলের লম্ব বরাবর ভিতরে ঢুকে যাচ্ছে, তলের লম্ব বরাবর ভিতরে ঢুকে যাচ্ছে, তলের লম্ব বরাবর ভিতরে ঢুকে যাচ্ছে। তাহলে আমরা ডট মানে কি দেখলাম? তলের লম্ব বরাবর বের হয়ে আসতেছে। আর ক্রস মানে আমরা দেখলাম তলের লম্ব বরাবর ভিতরে ঢুকে যাচ্ছে। তাহলে আবারও বলতেছি ডট মানে কি? তলের লম্ব বরাবর বের হয়ে আসতেছে। তাহলে আমরা কোথাও এখন থেকে আমরা চুম্বক যতদিন পড়বো, চুম্বকের যে কোনো জায়গায় এরকম ডট দেখবা। মানে কি? এরকম ডটের মিনিং হচ্ছে যেমন আমার এখানে সাদা থাকলে ভালো হইতো, একটু আমি একটু ছোট্ট বাচ্চা খাতা আনি। হ্যাঁ, তাহলে দেখো আমার
এই তল থেকে মনে করো বের হয়ে আসতেছে, এই তল থেকে কি বের হয়ে আসতেছে, তাহলে এই তল থেকে যদি বের হয়ে আসতেছে কিভাবে, লম্বালম্বি ভাবে, তাহলে আমরা এখানে দিব এরকম একটা ডট, এরকম একটা কি দিব ডট। এই ডট মানে তলের লম্ব বরাবর বের হয়ে আসতেছে। আর আমরা যদি দিই ক্রস, এই ক্রস মানে হচ্ছে তলের লম্ব বরাবর ভিতরে ঢুকে যাচ্ছে। তাহলে কোন একটা তলের লম্ব বরাবর বের হয়ে আসতেছে, দ্যাট মিন্স ডট। তুমি দেখতেছো তোমার দিকে আসতেছে, দ্যাট মিন্স ডট। তুমি দেখতেছো তোমার থেকে দূরে সরে যাচ্ছে, ভিতরে ঢুকে যাচ্ছে, দ্যাট মিন্স ক্রস। তাহলে আমাকে এই জিনিসটা বুঝতে হবে, ডট এবং ক্রসের খেলা। তাহলে তলের লম্ব বরাবর বের হয়ে আসতেছে মানে ডট, তলের লম্ব বরাবর ভিতরে ঢুকতেছে মানে ক্রস। এটা আমাদের মাথায় ঢুকছে কিনা, এটা আমাদের মাথায় ঢুকছে কিনা কেউ আমাদের বলো, যে এতটুকু ক্লিয়ার কিনা, যে তলের লম্ব বরাবর ভিতরে ঢুকা আর তলের লম্ব বরাবর বের হয়ে যাওয়া, তলের লম্ব বরাবর ভিতরে ঢুকা আর তলের লম্ব বরাবর বের হয়ে যাওয়া, এই দুইটা কনসেপ্ট আমাদের ক্লিয়ার কিনা। আচ্ছা, তাহলে তোমাদের সুবিধার্থে আমি এখন জিনিসটাকে একটু ভিন্নভাবে রিপ্রেজেন্ট করব, মানে আমি সবগুলো চিত্র 3 ডাইমেনশনাল আকারে ট্রাই করব তোমাদের বোঝানোর সুবিধার্থে। তাহলে সবাই একটু এদিকে খেয়াল করে দেখো। আমাদের প্রথমত আমরা আসি, আমরা একটা চিত্র আঁকি। সবাই একটু খেয়াল করো ভালোভাবে, আমাদের এগুলো বুঝতে হবে। আমরা একটু স্লোলি বুঝাচ্ছি, কারণ হচ্ছে এই জিনিসগুলা না বুঝলে ম্যাথেও ঝামেলা হবে এবং আদার্স কনসেপ্টগুলো পড়তেও আমাদের ঝামেলা হবে। এই জিনিসগুলো বোঝানোর ছাড়া আমরা সামনের দিকে প্রপারলি আগাইতে পারবো না। আবার চিত্র আঁকার হাত খুব ভালো না, ওই কারণে একটু টাইম লাগে চিত্র আঁকতে। কারণ না বেশি দ্রুত আঁকতে গেলে সরল রেখাটা দেখে মনে হবে তোমার বক্ররেখা, বৃত্ত দেখে মনে হবে যে তোমার এটা ডিম। আচ্ছা, তো আমরা এখানে দুইটা ভাগে পৃথক করছি, আশা করি বোঝা যাচ্ছে। এটা আর এটা সেম, এটা আর এটা সেম। হ্যাঁ, আমি একটু এমন ভাবে আঁকছি যাতে করে বোঝা যায়। হ্যাঁ, দুটো ভিন্ন ক্যাটাগরিতে আঁকছি। তাহলে এখন দেখো এখানে আমাদের ইফেক্টটা কি। এখানে ভাই আমাদের যে ইফেক্টটা, সেই ইফেক্টটা হলো, আমি ধরে নিচ্ছি এখানে কিছু চৌম্বক ক্ষেত্র, দেখো কিছু চৌম্বক ক্ষেত্র এই বরাবর চলে যাচ্ছে, কিছু চৌম্বক ক্ষেত্র এই বরাবর চলে যাচ্ছে। মানে আশা করি বুঝাইতে পারতেছি। ওই জন্য আমি 3 ডাইমেনশনে আঁকতেছি, কারণ এখানে চুম্বকে তোমাদের যে বলছিলাম ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের বুঝে না কনসেপ্টগুলো একটাই কারণে, তারা জিনিসটা প্রপারলি ইউটিলাইজ করতে পারে না, কারণ তোমাদের বইতে তো সব 2 ডাইমেনশনাল। তাহলে দেখো এর মানে কি, চুম্বক ক্ষেত্রগুলো এই যে, এটা মানে বুঝছো তো নিচ থেকে উপর দিকে উঠতেছে। ফর এক্সাম্পল আমরা যদি বলি এভাবে, এই যে আমাদের নিচ থেকে উপরের দিকে উঠতেছে, ওকে, নিচ থেকে উপরের দিকে উঠতেছে। তাহলে আমরা যদি উপরের লেয়ারের দিকে তাকাই, উপরের লেয়ার থেকে উপর দিক থেকে আমি তাকাচ্ছি, তাকালে কি মনে হবে, আমার দিকে সবগুলো বের হয়ে আসতেছে। কারণ চুম্বক বলরেখা তো আর একটা বের হবে না, এট এ টাইম অনেকগুলো থাকে। ওকে, তাহলে আমাদের অনেকগুলো যে থাকে, ওই অনেকগুলোকে আমরা যদি এখানে আঁকি দেখাই, তাহলে জিনিসটা কেমন হবে ভাইয়া, আমাদের জিনিসটা এরকম। এদিকে আমার এটার জন্য মনে করে একটা ডট দিতে হবে, এটার জন্য একটা ডট দিতে হবে, এটার জন্য একটা ডট দিতে হবে, এরকম অনেকগুলো ডট দিতে হবে প্রত্যেকটার জন্য। তো এখন আমরা তো আর পরীক্ষায় কয়টা জানবো না, জানার দরকার না। আমার এরকম ডট মান হচ্ছে তলের লম্ব বরাবর বের হয়ে আসতেছে। কয়টা বের হয়ে আসছে সেটার উপর ডিপেন্ড করবে আমাদের চৌম্বক ক্ষেত্রের মান কত। এই চৌম্বক ক্ষেত্রের মান যত বেশি, তত বেশি বলরেখা বের হচ্ছে, কারণ বলরেখার ঘনত্ব এবং বলরেখার সংখ্যা যত বাড়বে, তত আমাদের এখানে চৌম্বক ক্ষেত্রের মান কি হবে, বাড়তে থাকবে। আশা করি এবার আমি বুঝাতে পারছি আমাদের এটা দ্বারা কি মিন করে। তাহলে আমাদের এই জিনিসটার ভিজুয়াল রিপ্রেজেন্টেশন আমাদের হচ্ছে, এই জিনিসটার ভিজুয়াল রিপ্রেজেন্টেশন হচ্ছে এটা। অর্থাৎ এই জিনিসটাকে আমরা এখন থেকে আমাদের সিলেবাস অনুযায়ী আমরা এই জিনিসটাকে এভাবে না দেখে এভাবে দেখাবো। অর্থাৎ যখনই এটা দেখাবো তোমাকে বুঝে নিতে হবে
এটা আলটিমেটলি আর কিছুই না, এটা হচ্ছে কিছু চুম্বক ক্ষেত্র এই যে এই দিক থেকে বের হয়ে আসতেছে। এবার হচ্ছে এখানে আমি ধরে নিচ্ছি কিছু চুম্বক ক্ষেত্র ভিতরের দিকে চলে যাচ্ছে, বুঝতে পারতেছো? কিছু চুম্বক ক্ষেত্র ভিতরের দিকে চলে যাচ্ছে। তাহলে আমরা উপর দিক থেকে যদি দেখি, আমার দিক থেকে চুম্বক ক্ষেত্রগুলো ভিতরে চলে যাচ্ছে, সবগুলো চুম্বক ক্ষেত্র ভিতরের দিকে চলে যাচ্ছে। তাহলে এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? ক্রস দ্বারা। এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতেছি? ক্রস দ্বারা। এই ক্রসের মিনিং হলো আমার তল বরাবর ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। এই ক্রসের মিনিং হলো তল বরাবর ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। তাহলে আশা করি তোমরা এখন বুঝতে পারতেছো আমার ডট দ্বারা কি মিন করতেছে এবং ক্রস দ্বারা কি মিন করতেছে। তাহলে এখন থেকে আমাকে এই সাংকেতিক জিনিসগুলো বুঝতে হবে। চুম্বক পড়তে হলে সাংকেতিক জিনিসগুলো বুঝতে হবে। আমরা ক্রস দ্বারা কি মিন করি আর ডট দ্বারা কি মিন করি। ওকে, এতটুকু কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা? দেখো আমার চিত্রগুলো কতটুকু ক্লিয়ার হচ্ছে আমি জানি না। আমি ট্রাই করতেছি চিত্রগুলো একটু পারফেক্টলি অঙ্কন করার ট্রাই করতেছি, কারণ না হয় তোমাদের বুঝতে কষ্ট হয়ে যাবে। আর আমার বাস্তব অভিজ্ঞতা এটাই বলে, চুম্বকের প্রত্যেকটা ইয়ারে স্টুডেন্টরা ভয় পায়। তো বিশেষ করে আমি ওই জন্য চুম্বকটা একটু অন্যভাবে পড়াই, যেটা ডিফেক্ট আমি অন্যান্য বছরগুলোতে দেখছি আমার স্টুডেন্টদের চুম্বকের খুব একটা প্রবলেম হয় না। বাট আমরা যখন ইন্টারে পড়ছিলাম আমারও চুম্বক সাপ্টারটা খুব ভয় লাগতো, মানে কেমন জানি সব এলোমেলো মনে হইতো। আশা করি তোমাদের সেটা মনে হবে না। তাহলে আমরা আশা করি জিনিসটা বুঝতে পারছি যে আমাদের ডট দ্বারা কি বোঝায় আর ক্রস দ্বারা কি বোঝায়। তাহলে আমরা এখানে আমাদের সুবিধার জন্য আমরা কয়েকটা আঁকি। এই যে ডট 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 ডট, ডটের চারদিকে একটা গোল চিহ্ন দিতে হবে, এটা কোনো নিয়ম নাই, মানে গোল চিহ্ন আমাদের সুবিধাতে দিই ডটটাকে ফোকাস করার জন্য। তাহলে আমরা এটা কি বুঝতেছি? এটা দ্বারা আমরা বুঝতেছি আমাদের চুম্বক ক্ষেত্র বি, বি তলের লম্ব বরাবর, তলের লম্ব বরাবর, তলের লম্ব বরাবর বাইরের দিকে, তলের লম্ব বরাবর বাইরের দিকে। আর এটা দ্বারা আমরা কি বুঝতেছি? এটা ক্রস 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 ক্রস, তাহলে আমরা এটা দ্বারা কি বুঝবো? চুম্বক ক্ষেত্র যে বি, বি হচ্ছে তলের লম্ব বরাবর, তলের লম্ব বরাবর, তলের লম্ব বরাবর ভিতরের দিকে, ভিতরের দিকে। একটু ভালো করে খেয়াল করি, আমি কিন্তু লম্ব বরাবর বলছি। তাহলে কোন তল? ভাই আপনি যদি আমার এই যে বোর্ডটা যেটা আছে, এই বোর্ডটাকে আপনি যদি এটা তল বিবেচনা করেন, এই বোর্ডটাকে তল বিবেচনা করলে এই বোর্ড থেকে সেটা বের হয়ে আসতেছে। আমার বোর্ডটা হচ্ছে একটি তল, তল থেকে বের হয়ে আসতেছে, ওই কারণে ডট দিলাম। আমার বোর্ডটাকে তল বিবেচনা করলে অথবা তোমার খাতার পেজটাকে তল বিবেচনা করলে তলের ভিতর ঢুকতেছে, সেটা হচ্ছে আমাদের কি? সেটা হচ্ছে আমাদের তলের নম্বরের ভিতর দিকে ঢুকে তার চিহ্নগুলো। ওকে, জি ভাইয়া বুঝতে পারছি কিনা? অবশ্যই বুঝতে পারছি। এবার আসো একটা টেকনিক্যাল জিনিস পড়াই, যেটা তোমাদের খুব বেশি কাজে লাগবে। সেটা হচ্ছে কি? আমাদের কোন একটা তড়িৎবাহী তার, ওকে, এই তারের এইদিকে যদি তড়িৎ প্রবাহিত হয়, তাহলে বুঝতেই পারছো তারের চারদিকে কি হবে? তারের চারদিকে এরকম অনেকগুলো কি সৃষ্টি হবে? ক্ষেত্ররেখা সৃষ্টি হবে, অনেকগুলো ক্ষেত্ররেখা সৃষ্টি হবে। আচ্ছা তোমার কি মনে হয়, আমার যদি এরকম একটা তার থাকে, শুধু কি তারের এখানে ক্ষেত্ররেখা সৃষ্টি হবে? কেন উপরে নিচে সৃষ্টি হবে না? অবশ্যই হবে। এই তারের এরকম যে বৃত্তাকার লেয়ার আমরা তো একটা দেখাইছি, অসংখ্য, মানে পুরো তারের প্রত্যেকটা অংশে, মানে তারের চারদিকে তুমি এখানে দাও আছে, এখানে দাও আছে, উপরে নিচে যেখানে যাও না কেন একটা প্রবাহ আছেই। এর মানে চুম্বক ক্ষেত্র তারের চারদিকে সব অবস্থানে থাকে। লেয়ার আমরা একটা দেখাচ্ছি আমাদের সুবিধার্থে। এখন আমি যদি বলি ভাইয়া এই তারটা একটা চিন্তা করো, এই তারের তড়িৎ প্রবাহ কোন দিকে? এই তারের তড়িৎ প্রবাহ উপরের দিকে। তাহলে আমি যদি এটাকে একটু দেখাই, এবার দেখো তো, একটা তার তড়িৎ প্রবাহ উপরের দিকে, একটা তারের তড়িৎ প্রবাহ কোন দিকে? উপরের দিকে। আর এখানে একটা দেখাবো, এখানে যেটা দেখাবো সেটা হচ্ছে তারের তড়িৎ প্রবাহ নিচের দিকে। এই জিনিসটা তোমাদের বইতে পাবা না। পাবা না মানে কি? তোমাদের বইতে এভাবে আমাদের ভিজুয়ালাইজেশন করা নাই, তবে আমাদের ম্যাথ করার সময় এই কনসেপ্টটা খুব বেশি কাজ দিবে। এখন যেটা করাচ্ছি, দেখো ভাইয়া
আমি যদি বলি এই যে আমার তারটা, এই তারের তড়িৎ প্রবাহ উপরের দিকে, মানে চুম্বক ক্ষেত্র কি এভাবে চারদিকে ঘুরতেছে না, তাহলে চুম্বক ক্ষেত্রগুলো হবে ভাইয়া এভাবে চারদিকে এভাবে ঘূর্ণায়মান, তবে দিকটা হচ্ছে এদিকে। আর এখানেও চুম্বক ক্ষেত্র চারদিকে ঘূর্ণায়মান, তবে দিকটা হচ্ছে এদিকে। এমন না যে এরকম লেয়ার একটা আছে, এরকম লেয়ার অসংখ্য আছে, এরকম লেয়ার অসংখ্য আছে, এরকম অসংখ্য লেয়ার আছে, বাট আমরা আমাদের সুবিধাতে অনলি একটা দেখাই, নাও দেখতে হিবিজিবি মনে হবে। এবার আসো ভাইয়া, আমি যদি বলি এই জিনিসটাকেই আমরা এখানে রিপ্রেজেন্ট করবো এভাবে। আচ্ছা তুমি এবার একটু এভাবে চিন্তা করো তো ভাইয়া, তুমি যদি এই তলটাকে, মানে আমার এই কলম যদি আমরা চিন্তা করি, এই কলমের চারদিকে বৃত্তাকারে কিন্তু কি আছে আমাদের, একটু ওয়েট, আমি একটু ভিজুয়ালি দেখানোর ট্রাই করি। আচ্ছা ভিজুয়ালি দেখানোর মতো আরো জিনিস আছে আমার কাছে, এই যে দেখো, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা তাহলে আমি যদি বলি এই তারের তড়িৎ প্রবাহ উপরের দিকে, তাহলে চুম্বক ক্ষেত্রগুলো এভাবে আমার ঘূর্ণায়মান না। এখন তুমি খাতায় আঁকার সময় তো আর এটা আঁকতে পারবা না, খাতায় আঁকার সময় তোমার কি চিন্তা করতে, এটা তল। তাহলে আমি যদি বলি ভাই আমি খাতার পেজে আঁকতেছি, খাতার পেজে আঁকলে জিনিসটা এমন হয় কিনা দেখো তো। আমার এই যে আমি যদি এখানে ডিরেকশনটা চিন্তা করি ভাইয়া, এখানে ভাই ডিরেকশন চিন্তা করলে দেখো চুম্বক ক্ষেত্রটা কিন্তু এভাবে যাচ্ছে, এভাবে যাচ্ছে, চুম্বক ক্ষেত্রটা এভাবে যাচ্ছে, এইদিকে তার ডিরেকশনগুলো, এদিকে তার ডিরেকশন, এখানে এইদিকে মানে হচ্ছে আমার এভাবে যাচ্ছে, তাহলে চুম্বক ক্ষেত্র এভাবে যাচ্ছে। তাহলে এখন আমি যদি এদিক থেকে দেখি, একবারে দেখো সামনে থেকে তুমিও দেখতেছো আমিও দেখতেছি, আমি যদি এদিক থেকে দেখি আমার কাছে কি মনে হবে, আমি তো খাতার পেজ আঁকতেছি তাই না, খাতার পেজটা আমার এখানে, তাহলে এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত তার, আর এটা হচ্ছে এই গোল জিনিসটা। খাতার পেজে তো 3 ডাইমেনশনাল আঁকা যাবে না, তাহলে আমাদের কি মনে হবে, যদি এটা ক্লিন পেজ মনে করি, তাহলে আমার কাছে মনে হবে না এই ক্ষেত্রটা আমাদের এটা এদিক দিয়ে ঢুকতেছে আর এদিক দিয়ে বের হয়ে আসতেছে। খেয়াল করো তারের মধ্যে যদি এভাবে ঘুরে আমি যদি তল বিবেচনা করি ঠিক মাঝখান বরাবর, তাহলে মনে হবে না এদিক দিয়ে চুম্বক ক্ষেত্রটা ঢুকতেছে আর এদিক দিয়ে বের হয়ে আসতেছে, এরকম মনে হবে না। তাহলে আমি দেখাই তোমাকে জিনিসটা, মানে তোমার কাছে জিনিসটা মনে হবে কি ভাইয়া, এই যে যদি আমি এটাকে প্লেন চিন্তা করি, একটা প্লেন চিন্তা করলে মনে হবে এদিক দিয়ে চুম্বক ক্ষেত্রটা ঢুকতেছে আর এদিক দিয়ে আমার কি হচ্ছে বের হয়ে আসতেছে। এই যে ঢুকে যাওয়া মানে কি, তলের লম্ব বরাবর ঢুকতেছে, আমি তলের লম্বটাই বিবেচনা করছি যেহেতু ঠিক সেন্টারে, তলের লম্ব বরাবর ভিতরের দিকে ঢুকাকে আমরা কি বলি ভাই, তলের লম্ব বরাবর ভিতরে ঢুকাকে আমরা বলি ক্রস, তাহলে দিলাম ভাই ক্রস, আর বের হওয়াকে আমরা কি বলি ডট। তাহলে এরকম কি লেয়ার একটা আছে না ভাই, অনেকগুলো লেয়ার আছে, অনেকগুলা ক্রস হবে, অনেকগুলা ডট হবে, অনেকগুলা ক্রস হবে, অনেকগুলো ডট হবে। এবার তোমার কি মনে হয় বৃত্তাকার লাইন কি একটা আছে না ভাই, বৃত্তাকার এরকম চুম্বক ক্ষেত্র অনেকগুলো আছে। তাহলে এবার তুমি ইচ্ছা মতো আমাদের চারদিকে দিতে পারবা, ইচ্ছা মতো চারদিকে দিতে পারবা, ইচ্ছা মতো চারদিকে দিতে পারবা। কিন্তু আমার এই জিনিসটা দেখতে হিবিজিবি মনে হয়, ওই কারণে আমরা এটাকে সিম্পলি এভাবে প্রকাশ করব। কিভাবে, আমরা ম্যাথ করার সময় বা আমাদের কোনো কনসেপ্টটাকে প্রপারলি বোঝার জন্য আমি চিন্তা করবো এভাবে, একটা চুম্বক ক্ষেত্র আর এটা তো তার তড়িৎ প্রবাহ আই উপরের দিকে, তাহলে আমরা জাস্ট সিম্পলি এভাবে দিব, এইদিকে ক্রস এইদিকে ডট। তাহলে আমরা এটা মিনিং বুঝছি তো, এটা দ্বারা এটা বোঝাচ্ছে না খালি এই পয়েন্টে, মানে এই পাশে উপরে নিচে সব জায়গায় ঢুকতেছে আর এই পাশে উপরে নিচে সব জায়গায় বের হয়ে আসতেছে। এবার ভাই উল্টা ঘটনা দেখি তো, উল্টা ঘটনা যদি দেখি, এবার ভাই আমি ধরে নিলাম তড়িৎ প্রবাহটা ভিতরের দিকে, কোন দিকে, ভিতরের দিকে, তাহলে আমার ডান হাতি স্ক্রু নিয়ম বলে আমার চুম্বক ক্ষেত্র এবার এভাবে ঘুরবে, এভাবে ঘুরলে দেখো এই দিক দিয়ে ঢুকতেছে আর এই দিক দিয়ে বের হচ্ছে মনে হবে। তাহলে আমার সিম্পল জাস্ট আগের উল্টা হলে আমরা কি বলতে পারি ভাইয়া, এবার আমার মনে হবে ভাইয়া চুম্বক ক্ষেত্র এদিক দিয়ে ঢুকতেছে আর এদিক দিয়ে বের হয়ে আসতেছে বলে মনে হবে। তাহলে তাকে ভিজুয়ালি আমি যদি তাকে চিত্র আকারে রিপ্রেজেন্ট করি, তাহলে জিনিসটা এরকম হবে, এদিক দিয়ে বের হয়ে আসতেছে মানে হচ্ছে ডট, ডট এদিকে ক্রস, এরকম অনেকগুলা ডট হবে, অনেকগুলা ক্রস হবে, অনেকগুলা ক্রস, অনেকগুলা ডট। ডট তো একটা না, একাধিক থাকতে পারে, অনেকগুলো থাকতে পারে, তো আমরা তো আর এতগুলো দিব না, আমরা জাস্ট ওই যে আগের মতো সংক্ষেপে আমরা এভাবে প্রকাশ করব। কিভাবে, সংক্ষেপে আমরা এই পুরো জিনিসটাকে এভাবে রিপ্রেজেন্ট করব, এটার মতো কোন একটা তারের মধ্যে দিয়ে নিচের দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, নিচের দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে আমরা বলবো ভাইয়া আমার এইদিকে হচ্ছে একটা ডট আর এইদিকে হচ্ছে একটা ক্রস।
জাস্ট সিম্পলি আমরা এভাবে আর এভাবে প্রকাশ করব, তাহলে আমাদের সুবিধা হবে। অর্থাৎ আমরা এই আমার খাতার পেজ বা আমার বোর্ডটাকে আমি একটা প্লেন শীট বিবেচনা করলাম, ওইটাকে আমরা তল বিবেচনা করলে এই তলে তারের এদিক দিয়ে চুম্বক ক্ষেত্র আমার ঢুকতেছে, এদিক দিয়ে বের হচ্ছে, এদিক দিয়ে চুম্বক ক্ষেত্র বের হচ্ছে, এদিক দিয়ে ঢুকতেছে। তাহলে এটা ডিপেন্ড করতেছে কার উপর? তড়িৎ প্রবাহের উপর। আমি এখন তোমাদেরকে প্রশ্ন করবো ভাইয়া, এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা? যদি আমি এখানে যত কথা বলতেছি সবাই এত কথা বলবে না, ইভেন আমি লাস্ট 2 ক্লাসে যা পড়াচ্ছি মানে আজকে পর্যন্ত এতটুকু দেখবা, অন্যান্য জায়গায় দেখা যাবে এখানে তোমাকে 10 মিনিটে শেষ করে দিছে, বাট আমার জানি না আমার 4 ঘন্টা লাগবে এটার জন্য। তাহলে আশা করি বুঝতে পারছি, কারণ বেসিকটা ক্লিয়ার করতে হবে রে ভাই, আমাদের এখানে বেসিক ক্লিয়ার করা ছাড়া কোনো উপায় নেই। তাহলে আমরা এতটুকু বুঝছি কিনা একটু কমেন্টে আমাকে বলো যে তোমরা বুঝছো কিনা, মানে এতটুকুর মধ্যে কোনো কনফিউশন আছে কিনা, কোনো কনফিউশন থাকলে বলো, এই পুরোটা ক্লিয়ার কিনা, এই পুরা কনসেপ্টে ক্লিয়ার কিনা, এই পুরা কনসেপ্ট ক্লিয়ার কিনা আমার একটু বলো। দেখো পুরো ইন্টারনেট জগৎ ঘাইটে ফেলো, এইভাবে তোমার কেউ পড়াবে না এবং কোথাও পাবাও না, এটা আমার নিজস্ব পদ্ধতি, অনেক অ্যানালাইসিস করে করে তোমাদের জন্য এই পদ্ধতিগুলো বানাইছি। ওকে, কোনো কনফিউশন থাকলে বলবো, আমি আবার বলছি চুম্বকের প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা অংশ তোমাকে কনফিউশন ক্লিয়ার করে করে আগাইতে হবে, একটা ছেলে একটা রিলেটেড। দেখো আজকে যা পড়াচ্ছি এগুলো সম্পূর্ণ গত ক্লাসের সাথে রিলেটেড, গত ক্লাস যে করে নেয় তার জন্য আজকে অবস্থা খারাপ হয়ে যাবে। অনেক আজকে 2 আওয়ার ফাইনাল, আজকে আমি যতটুকু ভাবছিলাম ততটুকু পড়াবো না, কারণ আজকে আমার লাইটিং একটু প্রবলেম, তো আমি আজকে আসলে ওই অতটুকু ডিপে যাব না, যতটুকু না গেলেই নেই ততটুকু যাব, অল্প একটু যাব, মানে আমি যতটুকু পড়ানোর কথা আসলে আজকে ততটুকু পড়াতে পারবো না, সত্যি কথা বলতে আমরা একটু কম পড়াবো আজকে, মানে মোটামুটি 8:30টার ভিতরে আমরা শেষ করে দিব, আর আধা ঘন্টা আর কি। আচ্ছা, এতটুকু আমাদের কনসেপ্ট ক্লিয়ার। তাহলে এতটুকু যদি আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে ভাইয়া, দেন আমরা সামনের দিকে একটু আগাই। আমাদের এতটুকু কনসেপ্ট ক্লিয়ার, যদি এতটুকু কনসেপ্ট ক্লিয়ার থাকে, এবার আমরা একটু সামনের দিকে আগাই। সামনের দিকে আগাইলে আমরা কি পাচ্ছি দেখো, আচ্ছা এবার আমরা একটা কনসেপ্ট পড়বো, আমরা এবার একটা কনসেপ্ট পড়বো, সেটার নাম হচ্ছে চুম্বক ফ্লাক্স। এবারের আমাদের টপিকসটার নাম হচ্ছে চুম্বক ফ্লাক্স। চুম্বক ফ্লাক্স এদিকে সুবিধা হবে যারা হচ্ছে স্থির তড়িতে গাউসের ল গুলো করছিল, গাউসের ল এর লাস্ট 2টা ক্লাস ছিল, 6 নম্বর 7 নম্বর, এই 6 নম্বর ক্লাসের কনসেপ্টগুলো সম্পূর্ণটা এখানে হুবহু মিলে যাবে, খালি ওইখানে ছিল তড়িৎ ফ্লাক্স, এখানে হচ্ছে চুম্বক ফ্লাক্স। ওইখানে প্রকাশ করছিলাম ই দ্বারা, এখানে প্রকাশ করব বি দ্বারা, ওইখানে তড়িৎ ক্ষেত্র ই, এখানে চুম্বক ক্ষেত্র বি, আর কোনো পার্থক্য নাই, হুবহু সেম, সূত্রও সেম। তাও আমি এখানে একটু কথা বলে বলে আগাবো, তবে আমি খুব বেশি কথা বলবো না, যতটুকু বললে আমার সংক্ষেপে বোঝা যায় ততটুকু বলবো। এই চুম্বক ফ্লাক্সকে আমরা কি দ্বারা প্রকাশ করি? পাই দ্বারা প্রকাশ করি। চুম্বক ফ্লাক্সকে আমরা কি দ্বারা প্রকাশ করি? পাই দ্বারা। এবার আসো, পরীক্ষায় আমাদের চুম্বক ফ্লাক্সের ডেফিনেশনটা অনেক সময় আসে, ওই কারণে আমাকে একটু ডেফিনেশনটা একটু পড়ে নিতে হবে এবং লিখে নিতে হবে। আমি একটু ডেফিনেশনটা লিখে দিই, চুম্বক ফ্লাক্সের ডেফিনেশন। চুম্বক ফ্লাক্স আমি ডেফিনেশন লিখে দিচ্ছি একটাই কারণে, ডেফিনেশনটাকে আমরা আবার ব্যবচ্ছেদ করব, ডেফিনেশনটাকে ব্যবচ্ছেদ করে আমরা বুঝবো চুম্বক ফ্লাক্স কি জিনিস, এবং ডেফিনেশনে কিছু ক্রুশিয়াল পয়েন্ট আছে যেগুলো বাদ দিলে তোমার ডেফিনেশনটা হবে না, ওই পয়েন্টগুলো আমরা বলে দিব। তাহলে আমি বলি এই ডেফিনেশনটা প্রপারলি শিখতে হবে, আমি বলে দিব কোন কোন জিনিসগুলো মিস গেলে ডেফিনেশনের সমস্যা হবে। কোন চুম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে কোন তলের মধ্য দিয়ে তলের লম্বভাবে অতিক্রান্ত চুম্বক ক্ষেত্ররেখা বা আমরা বলরেখা বলতে পারি, বা আবেশ রেখা বলতে পারি, বা আবেশ রেখার সংখ্যাকে
চুম্বক ফ্লাক্স বলে, আবেশ রেখার সংখ্যাকে চুম্বক ফ্লাক্স বলে, চুম্বক ফ্লাক্স বলে। তাহলে একটু আমরা একটু ভালো করে ক্লিয়ার করি এটা জিনিসটা, চুম্বক ফ্লাক্স জিনিসটা কি। আর আরেকটা কথা বলে রাখি, এই চুম্বক ফ্লাক্সের যে কনসেপ্টটা আমরা পড়াবো এখন, এই কনসেপ্টটা তুমি তোমার তপন স্যারের বইয়ে 4 নম্বর অধ্যায়ে পাবা না। এটা তুমি তপন স্যারের বই থেকে পড়তে হলে তোমাকে 5 নম্বর অধ্যায়ে যেতে হবে। 5 নম্বর অধ্যায়ের প্রথম দিকে তুমি এই কনসেপ্টটা পাবা, বাট আমার এখানে লাগবে বিধা আমি এখানেই পড়াই ফেলতেছি। হ্যাঁ, তোমরা এই কনসেপ্টটা পড়ে নিবা কোত্থেকে, পঞ্চম অধ্যায় থেকে পড়বা, বাট নোট করবা হচ্ছে এই চ্যাপ্টারের সাথে, কারণ এটা আসলে দেওয়া হচ্ছিল এখানে, দেয় নাই কোনো ব্যাপার না, বাট আমাদের এখানেই পড়তে হবে। তাহলে আমরা আসি জিনিসটা আমরা একটু বোঝার ট্রাই করি। বলা হলো কোন তলের মধ্য দিয়ে তলের লম্বভাবে, এই যে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, তলের লম্বভাবে অতিক্রান্ত চুম্বক ক্ষেত্ররেখা বা আবেশ রেখার সংখ্যাকে আমরা বলি চুম্বক ফ্লাক্স। আমরা কি বলি? চুম্বক ফ্লাক্স। এর মানে তলের লম্বভাবে কতগুলা যাচ্ছে, তলের লম্বভাবে কতগুলা চুম্বক ক্ষেত্ররেখা বা আবেশ রেখা বা বলরেখা যাচ্ছে, তার সংখ্যাটাই হচ্ছে চুম্বক ফ্লাক্স। এখন আসো, এখানে আমার অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে ভাইয়া ক্ষেত্র ভেক্টর। ক্ষেত্র ভেক্টর নামে একটা কনসেপ্ট আছে, তোমরা জানো ক্ষেত্রফল একটা ভেক্টর রাশি। এই ক্ষেত্র ভেক্টর সবসময় কোন বরাবর কাজ করে ভাইয়া? ক্ষেত্র ভেক্টর কাজ করে হচ্ছে সবসময় তলের লম্ব বরাবর। কোন বরাবর? ক্ষেত্র ভেক্টর সবসময় তলের লম্ব বরাবর বাইরের দিকে কাজ করে, তলের লম্ব বরাবর বাইরের দিকে ক্ষেত্র ভেক্টর এই কাজ করে। তাহলে ক্ষেত্র ভেক্টরের দিক কোন দিকে ভাই? যে কোন একটা তল তলের ঠিক লম্ব দিকে, যে কোন একটা তল তলের ঠিক লম্ব দিকে কার দিক ভাইয়া? ক্ষেত্র ভেক্টরের দিক। এখন তলের লম্ব দিকে এই দিকেও হইতে পারে, নিচের দিকেও হইতে পারে, সেটা আমার ডিপেন্ড করে ডিরেকশনের উপর, এটা আমরা পরবর্তীতে পাবো। আপাতত আমাদের বুঝতে সমস্যা হবে, আপাতত এক্স্যাক্টলি কোন দিকে আমরা বুঝবো না, আমরা পরে বুঝবো। তবে আমরা জাস্ট এতটুকু বলে রাখি, আমার এখানে আচ্ছা এটা আমরা বাদ দিই, এটা আমরা পরে আমার যেহেতু কনসেপ্ট আছে তখন বলবো। আপাতত জাস্ট মাথায় রাখো তলের লম্ব বরাবর বাইরের দিকে, এটা হচ্ছে আমার কি? আমাদের ক্ষেত্র ভেক্টরের দিক। এখন একটু খেয়াল করে দেখো, যদি বাইরের দিকে হয়, এবার আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি ভাইয়া? আমাদের কোন একটা তল আছে, দেখেন ভাইয়া আমাদের কোন একটা তল আছে, আমি এখানে একটা তল আঁকি, আমাদের কোন একটা তল আছে, এই তলে আমি ধরে নিলাম এই তলের ঠিক লম্ব বরাবর চুম্বক ক্ষেত্র কাজ করতেছে। তলের লম্ব বরাবর এইদিকে চুম্বক ক্ষেত্রের মান হচ্ছে কত? বি। চুম্বক ক্ষেত্রের মান বলতেছি, হ্যাঁ, অথবা ভেক্টরটাকে আমরা বি বলতে পারি, মান বলতে শুধু বি বোঝায়। তাহলে এই তলের লম্ব বরাবর চুম্বক ক্ষেত্র কাজ করতেছে বি। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এই চুম্বক ক্ষেত্র তলের সাথে কত ডিগ্রি কোণে আছে? তলের সাথে 90 ডিগ্রি কোণে আছে, কারণ এটা তলের সাথে কেমন? তলের সাথে লম্ব। তাহলে আমরা বলি এটা তলের সাথে কি আছে? তলের সাথে লম্বালম্বি ভাবে আছে। তাহলে আমরা বলতে পারতেছি এটা হচ্ছে তলের সাথে লম্বালম্বি ভাবে আছে। তাহলে তলের সাথে যদি লম্বালম্বি ভাবে থাকে, তাহলে আমি এটাকে দুইটা কথা বলতে পারি, এটা হচ্ছে তলের সাথে 90 ডিগ্রি কোণে। এখন তাহলে আমি আবারও বলতেছি এটা কোন দিকে আছে? এটা হচ্ছে তলের সাথে কত ডিগ্রি কোণে? তলের সাথে 90 ডিগ্রি কোণে আছে। তলের সাথে কত ডিগ্রি কোণে আছে ভাইয়া? তলের সাথে 90 ডিগ্রি কোণে আছে। এখন আমি যদি তোমাকে বলি তাহলে আমাদের এই বিটা বি তলের সাথে 90 ডিগ্রি কোণে আছে। এখন আমি জিজ্ঞেস করি ক্ষেত্র ভেক্টর কোন দিকে? সরাসরি আনসার আসবে ভাই ক্ষেত্র ভেক্টরও সেম দিকে, ঠিক কি না? কারণ ক্ষেত্র ভেক্টর তলের লম্ব বরাবর বাইরের দিকে। তাহলে এটা হচ্ছে আমার কি? সেই কাঙ্ক্ষিত ক্ষেত্র ভেক্টরের দিক। তাহলে আমি যদি প্রশ্ন করি ভাই ক্ষেত্র ভেক্টরের সাথে কত ডিগ্রি কোণে আছে? 0 ডিগ্রি কোণে। তাহলে আমাদের যে চুম্বক ক্ষেত্র বি, এই বি ভেক্টরটা তলের লম্ব এ এর সাথে সমান্তরালে বা 0 ডিগ্রি কোণে আছে। কত ডিগ্রি কোণে আছে? 0 ডিগ্রি কোণে আছে। তাহলে আমরা আবারও বলতেছি ভাইয়া বি হচ্ছে তলের লম্বের সাথে 90 ডিগ্রি কোণে আছে, তলের সাথে 90 ডিগ্রি কোণে। আর তলের লম্ব মানে হচ্ছে ক্ষেত্র ভেক্টরের সাথে কিন্তু 0 ডিগ্রি কোণে। কথা দুটো একটু ক্লিয়ার করতে হবে। তলের সাথে 90 ডিগ্রি কোণে মানে হচ্ছে তলের লম্ব মানে হচ্ছে ক্ষেত্র ভেক্টরের সাথে 0 ডিগ্রি কোণে। আবারও বলতেছি তলের সাথে 90 ডিগ্রি কোণে মানে হচ্ছে তলের লম্বের সাথে 0 ডিগ্রি কোণে। ওকে ওকে, এবার আসো ভাইয়া, তাহলে দেখো আমার ক্ষেত্র ভেক্টর যেদিকে সম্পূর্ণ চুম্বক ক্ষেত্র কিন্তু সেম দিকে।
এই মুহূর্তে আমরা একটা কথা বলতে পারবো, এই মুহূর্তে আমরা বলতে পারবো, আমি আগে দেখি নিচের দিকে দেখা যাচ্ছে কিনা, লিখতে পারবো কিনা, যেভাবে আমি লিখতে পারবো। আচ্ছা কি ভুল হয়েছিল বলতেছো তোমরা? আচ্ছা এই তোমরা একটু বলো তো, কয়েকজন বলতে কি ভুল হয়েছিল, কি ভুল হয়েছিল বলো তো একটু। কোনো জিনিসকে আমি লিখতে ভুল করছি? কি বলেছে একটু বলো তো, আমি তো খেয়াল করতে পারতেছি না। আচ্ছা তোমরা এই কোনো কারণে এটার কথা বলতেছো? ও সরি সরি সরি, এগুলো ক্রস হবে, এগুলো ডান দিকে সবগুলা ক্রস, বাম বাম দিকে সবগুলো ডট হবে, ডট মানে সবগুলা ডট, আমি ভুলে এটা ক্রস দিয়ে দিছি, এটা ক্রস হবে না, এগুলো ডট হবে, একটু ঠিক করে নিও, এটা ডট হবে, ডট হবে, আমি খেয়াল করি নাই। ডান দিকে সবগুলো ক্রস, বাম দিকে সবগুলো ডট, এখানে ডান দিকে সবগুলো ডট, বাম দিকে সবগুলো ক্রস। আর আমাদের সংক্ষেপে আমরা বলি কি, আমরা ডান দিকে একটা ক্রস, বাম দিকে একটা ডট দ্বারা এটাই মিন করি, এদিক দিয়ে ঢুকতেছে, এদিক দিয়ে বের হচ্ছে। আর এখানে ডান দিকে ডট, বাম দিকে ক্রস দ্বারা এটাই মিন করি, এদিক দিয়ে বের হচ্ছে, এদিক দিয়ে ঢুকতেছে। আশা করি তোমরা ক্লিয়ার হইছো, আশা করি ক্লিয়ার হইছো। আমি জিনিসটা খেয়াল করে নেই, বলছো ভালো হয়েছে, যার কারণে আমরা বলে দিতে পারছি। আচ্ছা যদি এতটুকু বুঝিয়ে থাকি ভাই, আমরা একটু সামনের দিকে আগাই। তাহলে আমাদের এখানে ভি তলের সাথে 90 ডিগ্রি কোণে আছে, ওকে ভাই ওকে। এখন আসো এখান থেকে চুম্বক ফ্লাক্স বের করব। চুম্বক ফ্লাক্স যদি বের করি, তাহলে চুম্বক ফ্লাক্স পাই ইকুয়াল টু আমরা কি বলবো জানো? আমি তো চুম্বক ফ্লাক্সের মানটা বের করব, জি ভাইয়া মানটা বের করব। তাহলে চুম্বক ফ্লাক্সের মানটা যদি বের করি, এখানে টোটাল ক্ষেত্রফলটা কত? এখানে টোটাল ক্ষেত্রফলটা হচ্ছে এ, চুম্বক ক্ষেত্র হচ্ছে কি পরিমাণ? বি পরিমাণ। তাহলে টোটাল চুম্বক ক্ষেত্রের পরিমাণ, টোটাল বলরেখার সংখ্যাকে আমরা প্রকাশ করি এ বি দ্বারা। এর মানে এবার আমরা একটা কথা তোমাদেরকে বলে রাখি, একটু পরে তুমি পাবা, সেটা আমি একটু আগে বলে দিই। সেটা হচ্ছে বি কে আমরা একটা নামে নামকরণ করি। বি হচ্ছে, বি মানে হচ্ছে একক ক্ষেত্রফলে, একক ক্ষেত্রফলে, একক ক্ষেত্রফলে চুম্বক বলরেখার সংখ্যা, চুম্বক বলরেখার সংখ্যাও বলা যায়। মানে আমরা একটু পরে ডেফিনেশন দিব, আমরা এখনো সেখানে যাই নাই। সেটা হচ্ছে বিটা যদি আমরা বলি, এভাবে বলতে পারি একক ক্ষেত্রফলে, মানে কিভাবে সেটা আমরা একটু পরে বলতেছি, আপাতত জেনে রাখো। একক ক্ষেত্রফলে চুম্বক বলরেখার সংখ্যাকে আমরা প্রকাশ করি বি দ্বারা। তাহলে বিটা কত ক্ষেত্রফলে? একক ক্ষেত্রফলে। তাহলে আমরা এভাবে বলতে পারি না, এক একক ক্ষেত্রফলে, এক একক ক্ষেত্রফলে বলরেখার সংখ্যা হচ্ছে বি। তাহলে এই ক্ষেত্রফলে বলরেখার সংখ্যা কত ভাইয়া? এ বি। এটাকে আমরা প্রকাশ করতেছি পাই দ্বারা, পাই ইকুয়ালস টু এ বি। এর মানে আমরা ক্ষেত্র ভেক্টরকে, আমরা ক্ষেত্রফলের মানকে চুম্বক ক্ষেত্রের মান দ্বারা গুণ করলে আমি চুম্বক ফ্লাক্সটা পেয়ে যাচ্ছি, আমি এখানে চুম্বক ফ্লাক্সটা পেয়ে যাচ্ছি। এবার তাহলে আমরা আশা করি বুঝতে পারছি আমরা কিভাবে চুম্বক ফ্লাক্সটা পেলাম, পাই ইকুয়ালস টু এ বি। ওকে, দেন আমরা এটা মুছে নতুন করে আরেকটা আঁকবো। তাহলে আমরা আগে এটা মুছে ফেলি। তাহলে চুম্বক ফ্লাক্স যেটা পাইলাম, চুম্বক ফ্লাক্স পাই ইকুয়ালস টু আমরা কি পাইলাম ভাইয়া? চুম্বক ফ্লাক্স পাই ইকুয়ালস টু এবি পাইলাম। এবার আমি এদিকে একটা কাজ করি, আমার এদিকে এই জিনিসগুলো মুছে ফেলি, কারণ আমার এখন জায়গাগুলো লাগবে। এখন একটু খেয়াল করো, আমাদের এখানে যদি আমার এখন এরকম হয় ভাইয়া,
আমার এখানে ফিগারটা একটু দেখো। এবার আমরা আরেকটা ভিন্ন একটা ফিগার রাখি। ভিন্ন একটা ফিগার রাখলে কেমন হবে দেখো। এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত তলটা। আবার আগের মতো আমি 3 ডাইমেনশনে আগে ট্রাই করতেছি। তাহলে আমরা যদি চিন্তা করি এই তলটা, এই তলে এবার তোমাকে আমি বললাম কি দেখো ভাইয়া। আচ্ছা প্রথম কথা, আমি যদি ক্ষেত্র ভেক্টর আঁকি, আমার ক্ষেত্র ভেক্টরের দিকটা কোন দিকে? তাহলে তলের লম্ব বরাবর অবশ্যই ক্ষেত্র ভেক্টরের দিক, তাই না? এটা হচ্ছে আমার ক্ষেত্র ভেক্টর এ এর দিক, ক্ষেত্র ভেক্টর এ এর দিক, আর পুরো তলের ক্ষেত্রফলটা হচ্ছে এ। এখন আমি যে কাজটা করলাম ভাইয়া, আমাদের এই যে ক্ষেত্রফল এ, তার সাথে থিটা ডিগ্রি কোণে, তার সাথে থিটা ডিগ্রি কোণে আছে চুম্বক ক্ষেত্র বি। কত ডিগ্রি কোণে আছে? থিটা ডিগ্রি কোণে। কার সাথে? এটা হচ্ছে তলের লম্বের সাথে, তলের লম্বের সাথে। তলের লম্বের সাথে যদি থিটা ডিগ্রি কোণে থাকে তাহলে বুঝতেই পারতেছো ভাইয়া, আমার এখানে তো এই জিনিসটা 90 ডিগ্রি, তাহলে এটাকে আমরা বলতে পারি 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আমরা এখানে কথাটা আমরা এটার মতো করে এভাবে বলতে পারি না, এখানে কথাটা আমরা এভাবে বলতে পারি। ভাইয়া কিভাবে বলতে পারি সেটা হচ্ছে, আমি এটার কথাটা এদিকে লিখি, আমার জায়গা লাগবে ডান দিকে একটু ক্যালকুলেশনের জন্য। তাহলে আমি কথাগুলো এখানে লিখি, সেটা হচ্ছে কি, এই ক্ষেত্রে আমরা বলতে পারি আমার যে বি, এই বি কি হচ্ছে, বি তলের সাথে কত ডিগ্রি কোণে আছে? 90 ডিগ্রি মাইনাস থিটা কোণে। তাহলে বি তলের সাথে, তলের সাথে, তলের সাথে সাথে 90 ডিগ্রি মাইনাস থিটা কোণে আছে, 90 ডিগ্রি মাইনাস থিটা কোণে আছে। আর তলের লম্ব মানে ক্ষেত্র ভেক্টরের সাথে বি এ ভেক্টরের সাথে, এ এর সাথে, এ এর সাথে কত ডিগ্রি কোণে আছে? এর সাথে থিটা ডিগ্রি কোণে আছে। তাহলে আমরা বলতে পারি এখানে থিটা মানে কি, এখানে থিটা একটু খেয়াল করো, আমি কিন্তু বোঝানোর সময় একটা কাজ করে ফেলছি। কি কাজ ভাইয়া? বি এ এর সাথে থিটা ডিগ্রি কোণে আছে, এর মানে এখন থেকে মুখস্থ করে ফেলো থিটা মানে কি। তোমাদের চুম্বকের মধ্যে অনেকগুলো এরকম থিটা কোণ পাবা, থিটা। সবাই যে ভুলটা করে, থিটা আসলে কি মিন করে সেটা বুঝে না। আমি অলরেডি শুরুতেই বলে দিয়েছি ভাই, থিটা মানে কি? থিটা মানে হচ্ছে বি এর সাথে এ ভেক্টরের কোণ, বি এর সাথে এ ভেক্টরের কোণ। এর মানে চুম্বক ক্ষেত্রের সাথে তলের লম্ব, তলের লম্ব, এই চুম্বক ক্ষেত্রের সাথে তলের লম্ব যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে থিটা। চুম্বক ক্ষেত্রের সাথে তলের লম্ব যে কোণ উৎপন্ন করে। আমি একটু এখানে লিখে দিই থিটার পরিচিতি। থিটা মানে কি? থিটা মানে হচ্ছে চুম্বক ক্ষেত্রের সাথে, চুম্বক ক্ষেত্রের সাথে, চুম্বক ক্ষেত্রের সাথে তলের লম্ব, তলের লম্ব, তলের লম্ব যে কোণ উৎপন্ন করে, তলের লম্ব যে কোণ উৎপন্ন করে সেটাই হচ্ছে আমার কি? থিটা। আর তলের লম্ব মানে তো বুঝতেছ, তলের লম্ব মানে কোন ভেক্টর? তলের লম্ব মানে হচ্ছে আমাদের ক্ষেত্র ভেক্টর, তলের লম্ব মানে হচ্ছে ক্ষেত্র ভেক্টর এ ভেক্টর। তাহলে ক্ষেত্র ভেক্টর এ ভেক্টরের সাথে কোনটা হচ্ছে থিটা। ম্যাথে আমার এটাই সবচেয়ে বেশি কাজে লাগবে, তোমরা এই জায়গায় ভুল করো। আমরা কিন্তু এটা পড়াইয়া আজকে ম্যাথও করাবো এটার উপর, এটার অল্প একটু কনসেপ্ট আছে, আমি পরে ম্যাথ করাই ফেলবো। তাহলে দেখো আমার এখানে আমি আবারও ক্লিয়ার করি কনসেপ্টটা। এই সূত্রে থিটা মানে কি, মানে এই কনসেপ্টের জন্য, সূত্র তো এখনো পাই নাই, এই কনসেপ্টের জন্য থিটা মানে কি? থিটা মানে হচ্ছে তলের লম্বের সাথে, তলের লম্বের সাথে, তলের লম্বর সাথে, নট তলের সাথে, তলের লম্বের সাথে চুম্বক ক্ষেত্র যে কোণ উৎপন্ন করে সেটাকে আমরা বলি থিটা। এবার আসো ভাইয়া, এখন আমাদের একটা কথা মনে আছে, একটু খেয়াল করো তো। একটু আগে তোমাকে বলছিলাম ভাই এখানে একটা জিনিস দেখো তো, এই জায়গায় যদি তুমি চিন্তা করো, আমরা চুম্বক ফ্লাক্সের ডেফিনেশন যখন দিছিলাম তখন আমরা বলছিলাম তলের লম্ব বরাবর যে পরিমাণ যায়, তলের লম্ব বরাবর যে পরিমাণ যায় অন্য বরাবর না। তাহলে এই বিটা কি তলের লম্ব বরাবর আছে? না। তলের লম্ব বরাবর যদি না থাকে তাহলে কি করতে হবে? তলের লম্ব বরাবর নিতে হবে। আমার কথা হচ্ছে সে নাই, তাহলে তুমি কিভাবে নিবা? অবশ্যই নিতে পারবা। যেমন আমরা ভেক্টরের কনসেপ্ট যদি বলি, আমি যদি তোমাকে বলি ভাইয়া এভাবে যদি আমরা বলি, আমি যদি এভাবে বলি এদিকে একটা ভেক্টর আছে পি ভেক্টর, এদিকে একটা ভেক্টর আছে কিউ ভেক্টর, তাদের লব্ধিটা হচ্ছে মনে করো আর ভেক্টর। তাহলে আমরা বলতে পারি আর ভেক্টরের একটা উপাংশ পি আর একটা উপাংশ কিউ। আমি যদি এই কোণটাকে থিটা বলি তাহলে আমরা বলতে পারি পি ইকুয়াল টু হচ্ছে
আর cos থিটা এবং কি ইকুয়ালস টু আমরা বলতে পারি আর sin থিটা। তাহলে দেখো মনে করো আমার এই বরাবর লাগবে, এই বরাবর কি আরটা আছে? নাই। তাহলে এই বরাবর আর না থাকলেও তার কিন্তু একটু উপাংশ বা তার একটা প্রভাব আছে, সে কতটুকু প্রভাব বিস্তার করতেছে সেটা বের করা যায় এভাবে আর cos থিটা। আর এই বরাবর কতটুকু প্রভাব আছে? আর sin থিটা। টেকনিকটা আমরা ফার্স্ট ইয়ার থেকে বারবার বলে আসতেছি চিল্লায় চিল্লায়, সেটা হচ্ছে যার সাথে থিটা সেটা হবে cos, যার সাথে থিটা নাই সেটা হবে sin। দিস কনসেপ্ট ইজ ভেরি ফাইন। তাহলে আমরা এতটুকু বুঝলাম। এবার আসো, এবার তাহলে আমি যদি বলি একটু খেয়াল করে দেখি, তাহলে পায়ের সাথে আমরা কি নিব? এ নিব। এর সাথে আমি যেটা নিব এ কিন্তু ক্ষেত্রফলের তলের লম্ব বরাবর। তাহলে বি যেটা নিচ্ছি সেটা কোন বরাবর হইতে হবে? সেটাও লম্ব বরাবর। আমার কথা হচ্ছে এই বিটা কি লম্ব বরাবর আছে? না। তাহলে বি এর তো একটা উপাংশ লম্ব বরাবর আছে, জি ভাইয়া আছে। বি এর যতটুকু উপাংশ লম্ব বরাবর আছে সেই উপাংশটাকে আমরা কি বলতে পারি? এটা যদি বি হয় তার সাথে কোন থিটা, যার সাথে থিটা সেটা হচ্ছে cos, তাহলে আমরা কি বলতে পারি? বি cos থিটা। তাহলে আমরা একটা কথা বলতে পারি, এই চিত্র যেই কথা, এই চিত্র যেই কথা, এই চিত্র সেম কথা। কোন চিত্র? তুমি একটু এইদিকে তাকাও, চিত্রটা কেমন আমি আঁকি। তাহলে আমি চিত্রটা আবার আঁকতেছি, মানে আরেকটা নতুন চিত্র আঁকতেছি। দেখো বারবার চিত্রের উপর থাকবে। আমাদের এই চ্যাপ্টার প্রমাণে চিত্র ছাড়া কোনো কথা নাই, ইভেন 3 ডাইমেনশনাল চিত্র দেখবা বই পড়ে তোমার কাছে হিবিজিবি মনে হবে। আমি তোমাকে রিকোয়েস্ট করব আজকের পরে, গত দিন তো বই পড়তে মানা করছি, আজকে আমি বলে দিব কোত্থেকে পড়বা, বাট দেখবা বই থেকে যা পড়তেছো এখানে আমার তার 3-4 গুণ পড়ানো হয়েছে। তবে হ্যাঁ, জিনিসগুলো কাজে লাগবে চ্যাপ্টারের মাঝখানে গেলে। মানে আমরা আগে বেসিক ক্লিয়ার করে তারপর আস্তে আস্তে ঢুকতেছি। তোমার কাছে এখন মনে হবে ফাউল অনেক কিছু পড়াচ্ছি, তাও সব ক্লিয়ার করে রাখো, জায়গা মতো তুমি এগুলোর বোনাস পাবা। তাহলে দেখো আমরা এখন এভাবে বলতে পারি না ভাইয়া আমার এই বরাবর আছে কি পরিমাণ? এই বরাবর আছে বি cos থিটা পরিমাণ। কি পরিমাণ? বি cos থিটা পরিমাণ। কোন বরাবর? ভাইয়া এটা হচ্ছে আমার সেই বরাবর, সেটা হচ্ছে তলের লম্ব, এবং এই বরাবরই ক্ষেত্রফলের কাজ করে কত? এ। তাইলে আমরা বলতে পারবো আমার ফ্লাক্সের পরিমাণ কত? ফ্লাক্সের পরিমাণ পাই ইকুয়ালস টু বলতে পারি a ইনটু তার সাথে এর দিকে কতটুকু? বি cos থিটা। তাহলে a ইনটু বি cos থিটা। তাহলে আমরা বলতে পারতেছি চুম্বক ফ্লাক্স পাই ইকুয়ালস টু কি? a b cos থিটা। তাহলে আমরা বলবো এখানে এটা কি? এখানে a মান হচ্ছে ক্ষেত্রফল, a মান হচ্ছে কি? ক্ষেত্রফলের মান। আর ভেক্টর চিন্তা করলে দেখো এটাও ভেক্টর বিটাও ভেক্টর। আমরা তো ছোট্ট কাল থেকে পড়ে আসছি, মানে ফার্স্ট ইয়ারে a ডট b সমান কি? a b cos থিটা। এখানে থিটাটা কি? a আর b এর মধ্যবর্তী কোণ, a ভেক্টর আর b ভেক্টরের মধ্যবর্তী কোণ। এখানে a ভেক্টর কোন দিকে? উপরের দিকে। b ভেক্টর কোন দিকে? এই দিকে। a ভেক্টর আর b ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তখন আমি বলতে পারি এটা হচ্ছে a ভেক্টর ডট b ভেক্টর। এর মানে তুমি পাইটাকে এভাবে লিখতে পারো। তাহলে বলো a ভেক্টর একটা ভেক্টর, b একটা ভেক্টর। তাহলে a যদি ভেক্টর রাশি, b যদি ভেক্টর রাশি হয়, দুইটা ভেক্টরের দুই ধরনের গুণন সম্ভব তোমরা জানো, একটা ডট গুণন আর একটা হচ্ছে ক্রস গুণন। দুইটা ভেক্টরের ডট গুণন একটা কি রাশি? স্কেলার রাশি। কি রাশি? স্কেলার রাশি। এর মানে চুম্বক ফ্লাক্স পাই হচ্ছে কোন রাশি ভাইয়া? চুম্বক ফ্লাক্স পাই হচ্ছে আমাদের স্কেলার রাশি। চুম্বক ফ্লাক্স পাই হচ্ছে আমাদের কোন ধরনের রাশি ভাইয়া? স্কেলার রাশি। চুম্বক ফ্লাক্স পাই হচ্ছে আমাদের স্কেলার রাশি। তাহলে আমরা এতটুকু বুঝছি কিনা, কেন আমরা পাই ইকুয়ালস টু ab cos থিটা লিখছি, এতটুকু বুঝছি কিনা একটু কমেন্টে জানাই। দেন আমি তোমাকে ফাইনালি সূত্রটা সুন্দরভাবে গুছাই লিখে দিব। গুছাই লিখি আমরা আমাদের একটা ম্যাথ করাই আমাদের আজকের ক্লাস শেষ করে দিব। তাহলে এতটুকু বুঝছি কিনা একটু বলো। ভাই এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার কিনা? আর আমি আবার বলতেছি এই কনসেপ্ট যেটা, এটা তুমি তোমার তপন স্যারের বইয়ে 4 নম্বর অধ্যায়ে পাবা না। যদিও আমার 4 নম্বর অধ্যায়ে লাগে, তুমি পাবা হচ্ছে 5 নম্বর অধ্যায়ে। তো তুমি 5 নম্বর অধ্যায় থেকে এই অংশটা পড়ে নিবা, বাট তুমি সবসময় পড়বে হচ্ছে এই অধ্যায় বিবেচনা করে। আচ্ছা, আমাদের তহিদুল মাওলা বলতেছে আরেকবার বললে ভালো হয়, তাহলে আমরা আরেকবার বলি জিনিসটা। দেখো আমার কথা হচ্ছে চৌম্বক প্লাস কি বলছিলাম, আমি জাস্ট এটা বলি। আমরা বি বলতে কি বলছিলাম? একক ক্ষেত্রফলে। আমাদের এটা তো আমরা এখানে দেখাইনি, দেখাবো একটু পরে। একক ক্ষেত্রফলে যে পরিমাণ প্লাক্স থাকে বা আমাদের বলরেখা থাকে তার সংখ্যাকে আমরা বলি বি। এটা হচ্ছে কত ক্ষেত্রফলে? এক একক ক্ষেত্রফলে।
তাহলে এখানে টোটাল ক্ষেত্রফল কত a, তাহলে 1 এককে যদি b হয় এই ক্ষেত্রফলে কত ab, এটা হচ্ছে টোটাল ফ্লাক্সের সংখ্যা। তাহলে আমরা ফ্লাক্স বের করার সময় কিভাবে বের করব? ফ্লাক্স বের করার সময় আমরা এভাবে বের করব, সেটা হচ্ছে কোন একটা তলের ক্ষেত্রফল ইনটু ওই তলের লম্ব বরাবর কতটুকু চুম্বক ক্ষেত্র আছে। তাহলে এখানে দেখো এই বি সম্পূর্ণটাই তলের লম্ব বরাবর, ওই কারণে আমি ক্ষেত্রফলের সাথে লম্ব বরাবর যেহেতু বি সম্পূর্ণটা আছে বিটাকে গুণ করলাম। এখানে দেখো আমার এই এ আমার আছে, বিটা কিন্তু তলের লম্ব বরাবর নাই, তাহলে বি যেহেতু তলের লম্ব বরাবর নাই আমার হিসাব হচ্ছে আমার ওই বিটাই নিতে হবে যেটা তলের লম্ব বরাবর আছে। তাহলে বি যদি তলের লম্ব বরাবর না থাকে তার একটা উপাংশ আছে বা প্রভাব আছে, সেটা হচ্ছে কি বি কস থিটা। তাহলে বি আমার তলের লম্ব বরাবর না থাকলেও বি কস থিটা কিন্তু তলের লম্ব বরাবর আছে। তাহলে বি কস থিটা যেহেতু তলের লম্ব বরাবর আছে, তাহলে আমরা এবার বলতে পারি আমাদের ফ্লাক্সের পরিমাণ হচ্ছে ক্ষেত্রফল ইনটু ওই তলের লম্ব বরাবর কতটুকু আছে, ওই তলের লম্ব বরাবর আমাদের ক্ষেত্র ভেক্টর হচ্ছে আমাদের, আর ওই তলের লম্ব বরাবর হচ্ছে চুম্বক ক্ষেত্র হচ্ছে বি কস থিটা, সেটা আমরা নিলাম। অর্থাৎ কোন একটা তলের ক্ষেত্রফল ইনটু ওই তলের লম্ব বরাবর চুম্বক ক্ষেত্রের পরিমাণ এ বি কস থিটা। এটা হচ্ছে আমার ইন জেনারেল বেসিক। পরীক্ষায় তো আমরা এটা করব না, পরীক্ষা আমরা একটু পরে দেখাবো, আমরা শুধু এই ফর্মুলাটি মুখস্থ রাখবো। জাস্ট তোমাকে বুঝতে হবে এই ফর্মুলায় এই মান হচ্ছে ক্ষেত্রফলের মান, আর ভেক্টর চিন্তা করলে এটা হচ্ছে এই ক্ষেত্র ভেক্টর তলের লম্ব বরাবর কাজ করে। এই বি মানে কি, এই বি মানে হচ্ছে কি পরিমাণ চুম্বক ফ্লাক্স চুম্বক ক্ষেত্র আছে, আর এখানে থিটা মানে কি, থিটা মানে হচ্ছে চুম্বক ক্ষেত্র আসলে যেটা আছে আসলটা আর ক্ষেত্র ভেক্টর যেটা তাদের মধ্যবর্তী কোণটা হচ্ছে থিটা। এর মানে তলের লম্বের সাথে কোণটা নিতে হয়, তলের লম্বের সাথে কোণটা নিতে হচ্ছে থিটা। এখন এই যেহেতু একটা ক্ষেত্র ভেক্টর, একটা ভেক্টর বি একটা ভেক্টর, তাহলে আমরা বলতে পারি দুইটা ভেক্টরের ইনটু তার সাথে cos দিলে সেটা হচ্ছে ডট গুণন। তাহলে আমরা বলতে পারি এটাকে লেখা যায় a ডট বি, আর a ডট বি মানে কি দুইটা ভেক্টরের ডট গুণন, দুইটা ভেক্টরের ডট গুণফল করে যেটা পাই আমরা জানি সেটা একটি স্কেলার রাশি, এর মানে ফাই একটি স্কেলার রাশি। এর মানে আমরা বলতে পারি চুম্বক ফ্লাক্স একটি স্কেলার রাশি, তবে ক্ষেত্র ভেক্টর এবং চুম্বক ক্ষেত্র একটা ভেক্টর রাশি। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতেও আমরা পারবো যে a ডট বি আকারে লিখলেও কোনো সমস্যা নাই। তবে মাথায় রাখতে হবে থিটা মানে কি, থিটা মানে হচ্ছে a ভেক্টর আর b ভেক্টরের মধ্যবর্তী কোণ, আর b ভেক্টর তো ডাইরেক্ট দেওয়া থাকবে, আর a ভেক্টর কিন্তু তল না, তলের লম্ব বরাবর, a ভেক্টর তলের লম্ব বরাবর। এবার আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এরপর আসি ভাইয়েরা আমরা এই জিনিসটাকে সামারাইজ করি, এই জিনিসটাকে সামারাইজ করি, এই জিনিসটাকে সামারাইজ করে আমরা এভাবে বলবো ভাইয়া আমাদের এখন থেকে কনসেপ্ট এটাই, কোন একটা তল আমার কাছে আছে, কোন একটা তল আমার কাছে আছে, ওই তলের লম্ব বরাবর একটু খেয়াল করে দেখো, ওই তলের লম্ব বরাবর তো ক্ষেত্র ভেক্টর কাজ করে, তলের লম্ব বরাবর ক্ষেত্র ভেক্টর এ কাজ করে, আর এই ক্ষেত্র ভেক্টরের সাথে চুম্বক ক্ষেত্র যে কোনো কোণে থাকতে পারে, চুম্বক ক্ষেত্র তার সাথে যে কোণে আছে সেই কোণটা হচ্ছে থিটা। তাহলে আমি আবার বলতেছি এই তলের চুম্বক ক্ষেত্রের মান হচ্ছে বি, আর ক্ষেত্রফল তো এই পুরো তলের ক্ষেত্রফল, আর ক্ষেত্র ভেক্টরটা হচ্ছে এ। তাহলে ক্ষেত্র ভেক্টর যদি এ হয়, চুম্বক ক্ষেত্র যদি বি হয়, ক্ষেত্র ভেক্টর কিন্তু তলের লম্ব বরাবর কাজ করে, সেই ক্ষেত্র ভেক্টর আর চুম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণটাকে বলতেছি থিটা। তাহলে এখানে টোটাল চুম্বক ফ্লাক্সের পরিমাণ ফাই ইকুয়াল টু হচ্ছে a b cos থিটা। এখানে a মানে কি, এখানে a মানে হচ্ছে তলের ক্ষেত্রফল, এখানে a মানে কি, এখানে a মানে হচ্ছে তলের ক্ষেত্রফল, এখানে b মানে কি, এখানে b মানে হচ্ছে তলে চুম্বক ক্ষেত্রের পরিমাণ, চুম্বক ক্ষেত্রের মান, চুম্বক ক্ষেত্রের মান, চুম্বক ক্ষেত্রের মান। এখানে থিটা মানে কি, এখানে থিটা মানে হচ্ছে a ভেক্টর এবং b এর মধ্যবর্তী কোণ। এর মানে আমাদের তলের লম্বের সাথে, এভাবে আমরা বলবো তলের লম্বের সাথে, তলের লম্বের সাথে চুম্বক ক্ষেত্র b এর কোণ, তলের লম্বের সাথে b এর কোণ, তলের লম্বের সাথে b এর কোণ, সেটাই হচ্ছে আমার থিটা। তাহলে আমরা এটাই হচ্ছে আমার মেইন ফর্মুলা, এটা হচ্ছে আমার মেইন ফর্মুলা। এখন আসি এই ফর্মুলার কয়েকটা বিশেষ ক্ষেত্র দেখি, এই ফর্মুলার কয়েকটা বিশেষ ক্ষেত্র আমরা এখানে দেখব। এই ফর্মুলার কয়েকটা বিশেষ ক্ষেত্র যদি আমরা দেখতে যাই,
তাহলে আমরা এখানে একটু খেয়াল করে দেখি, আমরা আমাদের সুবিধাতে একটু অন্যভাবে জিনিসগুলো রিপ্রেজেন্ট করব। তাহলে দেখো, এদিকে চৌম্বক ক্ষেত্র নিচ্ছি, এদিকে চৌম্বক ক্ষেত্র নিচ্ছি, এটা হচ্ছে আমার আমাদের কেস 1। এরপরে আরেকটা নিচ্ছি, এটা হচ্ছে কেস 2, এটা হচ্ছে কেস 2, দেন লাস্ট ওয়ান কেস 3। তাহলে তিনটে কেসে বিভক্ত করব, তিনটে কেসে বিভক্ত করব। এই তিনটে কেস যদি আমরা দেখি, এগুলো হচ্ছে কার দিক? চৌম্বক ক্ষেত্র বি এর দিক, চৌম্বক ক্ষেত্র বি এর দিক। এর মানে চৌম্বক ক্ষেত্র আছে। এখন আমার যে চৌম্বক ক্ষেত্র আছে, আমার যে চৌম্বক ক্ষেত্র আছে, ওই চৌম্বক ক্ষেত্রে আমার তলটা কিভাবে আছে জানো? তলটা চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে আছে। আমার তলটা কিভাবে আছে, অর্থাৎ যে ক্ষেত্রটা আমরা নিচ্ছি, যে তলটা আমরা নিচ্ছি, এই তলটা কিভাবে আছে? এই তলটা আছে চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে। কিভাবে আছে? তলটা চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে। তাহলে আমার এই যে আমার তলটা আমরা পাচ্ছি, সেটা চুম্বক ক্ষেত্রের সমান্তরাল একটা তল, চুম্বক ক্ষেত্রের সমান্তরাল একটা তল। তাহলে আমি যদি তোমাকে একটা প্রশ্ন করি, ভাইয়া এখানে ফ্লাক্স বের করব, তাহলে আমরা এখানে বলতে পারি তল, তাহলে আমরা এখানে বলতে পারি চুম্বক ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র তলের তলের সমান্তরালে। চুম্বক ক্ষেত্র কিভাবে আছে? তলের সমান্তরালে। তাহলে আমাকে এক নাম্বার প্রশ্ন দাও, দেখি সবাই আনসার করো। আমি যদি বলি ফাই ইকুয়ালস টু এ বি কস থিটা, এখন সবাই আমাকে আনসার দাও, এখানে থিটার মান কত? এক নাম্বার চিত্র, এক নাম্বার তুমি 1 দিয়ে আনসার দিবা, থিটার মান এত, 2 দিয়ে এর পরে দিবা, 3 দিয়ে এর পরে দিবা। এক নাম্বার প্রশ্ন, থিটার মান কত আমাকে বলো, দেখি প্রশ্নে বলো, বলো তাড়াতাড়ি, থিটার মান কত বলো, আমি কমেন্ট চেক করি। কারণ এই কনসেপ্টটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট তোমাদের এখানে, এই জায়গায় তোমরা ভুল করো, ওই জন্য আমি সিম্পল জিনিসটা নিয়ে আমি অনেক বেশি আমাদের সামনে আগাচ্ছি। আমি আবার বলতেছি, এক নাম্বার বলো, এক নাম্বার এটা কোনটা কত বলো তো, কোনটা কত? থিটা এর মান কত? থিটা এর মান কত? দেখি কে কত বুদ্ধিমান। থিটা এর মান কত? এই চুম্বক ক্ষেত্র হচ্ছে তলের সমান্তরালে, চুম্বক ক্ষেত্র তলের সমান্তরালে থিটা এর মান কত? চুম্বক ক্ষেত্র তলের সমান্তরালে থিটার মান, সাবাস। এই জায়গায় তুমি দেখবা তোমাদের ম্যাক্সিমাম ফ্রেন্ড যদি চুম্বক সাবজেক্ট পড়ে না, মানে যেখানে পড়ে আর কি, পড়ার পর তাদেরকে জিজ্ঞেস করি, ম্যাক্সিমাম এটা ভুল করবে। এখানে থিটাটা তারা উল্টো করে বসে থাকবে, বলবে যে তলের সমান্তরালে মানে 0 ডিগ্রি না। এখানে থিটা মানে কি? তলের আমাদের বি এর সাথে এ এর কোণ, এ মানে ক্ষেত্র ভেক্টর। তাহলে আমার এখানে কি করতে হবে? ক্ষেত্র ভেক্টরটা হচ্ছে তলের কোণ বরাবর, ক্ষেত্র ভেক্টর তলের লম্ব বরাবর। তাই যেহেতু ক্ষেত্র ভেক্টর ভাই আমার তলের লম্ব বরাবর, তলের লম্ব বরাবর, তাহলে আমার এখানে কোণটা কত? আমার এখানে থিটার মান হচ্ছে কত? 90 ডিগ্রি। তাহলে AB cos 90 ডিগ্রি। আর আমরা জানি কি cos 90 ডিগ্রি মান কত? 0। cos 90 ডিগ্রি মান 0 মান হচ্ছে প্লাস phi equals to 0। এর মানে কি? এর মানে যদি কোনো তল আমাদের চুম্বক ক্ষেত্রের সমান্তরালে থাকে, সেক্ষেত্রে আমার ফ্লাক্সের মান 0। ফ্লাক্স মানে কি? টোটাল ক্ষেত্ররেখার সংখ্যা। এবার তুমি চিন্তা করে দেখো, আমার এটা হচ্ছে আমার তল না, আর এদিকে হচ্ছে চুম্বক ক্ষেত্র। তল যখন ক্ষেত্রের সাথে সমান্তরাল, এই তলকে কি কেউ ভেদ করতেছে? না, সবাই তলের সমান্তরালে চলে যাচ্ছে। এর মানে কোনো চুম্বক ক্ষেত্র তলকে ভেদ করে না। দেখো এই চুম্বক ক্ষেত্রে এদিকে এটা আমার তল, তাহলে কোনো চুম্বক ক্ষেত্র তলটাকে ভেদ করে না, ওই কারণে ফ্লাক্স শূন্য আছে। তাহলে ফ্লাক্স শূন্য এর মিনিমাম আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আসো তোমাকে আমি আরেকটা এখানে দেখাই, সেকেন্ড ফিগারটা যদি আমরা দেখাই, সেকেন্ডটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত তলটা, এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত তল। যদি আমার সেই কাঙ্ক্ষিত তল হয়, এখানে আমরা আবার আগের মতো নিতে পারবো, এখানে হচ্ছে আমাদের আগের মতো আমরা নিতে পারবো, এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত তলটা। আমি একটু অন্য আঁকি, হ্যাঁ। এবার একটু খেয়াল করো, তাহলে তোমাকে থিটা কিভাবে নিবা? অবশ্যই ভাইয়া আমাকে থিটা নিতে হবে কি? এই তলের লম্ব বরাবর। তলের লম্ব মান হচ্ছে এটা হচ্ছে ক্ষেত্র ভেক্টর এ, সেটা হচ্ছে তলের সাথে লম্ব, তার সাথে ক্ষেত্রের যে কোণটা সেটা হচ্ছে থিটা। তাহলে আমরা এখান থেকে তো সিম্পল আমরা বলতে পারি, এখানে আমরা বলতে পারি এই ক্ষেত্রে হচ্ছে ভাইয়া কি? এই ক্ষেত্রে আমরা ডাইরেক্ট ফর্মুলা ব্যবহার করতে পারি, পাই ইকুয়ালস টু কি? এ বি cos থিটা, হ্যাঁ থিটা। তাহলে আমরা এটা পাইলাম। দেন হচ্ছে লাস্ট ওয়ান যদি আমরা দেখি, লাস্ট ওয়ান জিনিসটা দেখতে এরকম হবে। দেখো তলটা আমার দেখতে এরকম, তলটা যদি দেখতে এরকম হয়,
তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো তলটা কিভাবে আছে। আমার এখানে তলটা হচ্ছে, আমি ওই আবার 3 ডাইমেনশনে নিয়ে আসি আজকে সারাদিন। আশা করি তোমরা খুব সুন্দর করে বুঝবা। হ্যাঁ, বুঝতে পারতেছো আমার চুম্বক ক্ষেত্র তলের কোন বরাবর যাচ্ছে? লম্ব বরাবর। এবার এটা মিনিং হচ্ছে এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত তল, চুম্বক ক্ষেত্র এভাবে যাচ্ছে। বলো চুম্বক ক্ষেত্র তলের লম্ব বরাবর যাচ্ছে, থিটার মান কত? 3 নাম্বার। 3 নাম্বার আনসার দাও, 3 নাম্বারে আনসার দাও। থিটার মান কত? 3 নাম্বারে আনসার দাও, কমেন্টে আনসার দাও। থিটার মান কত? কে কে আনসার দিছে আমি দেখবো। চুম্বক ক্ষেত্র তলের লম্বভাবে গমন করে। চুম্বক ক্ষেত্র তলের লম্বভাবে গমন করে। চুম্বক ক্ষেত্র তলের লম্বভাবে গমন করে, আর এখানে সমান্তরালে গমন করে। তাহলে ফাই ইকুয়াল টু আমরা বলতে পারি এ বি কস থিটা। এখন আমাদের থিটার মানটা কত সবাই একটু বলো। থিটার মানটা কত সবাই একটু কমেন্টে বলো। আমাদের এখানে থিটার মানটা কত? ওকে, সবাই পারছো? থিটার মান 0। শাবাশ, আশা করি তোমাদের কনসেপ্টটা ফুল ক্লিয়ার। তাহলে থিটার মানটা হচ্ছে কত? 0 ডিগ্রি। তাহলে আমরা দেখো cos 0 ডিগ্রি যদি দিই, cos 0 এর মান কত? 1। cos 0 এর মান যদি 1 হয় তাহলে আমরা এখানে পাবো কি ভাই? আমরা এখানে পাবো আমার চুম্বক প্লাস ফাই ইকুয়াল টু হচ্ছে এ বি। চুম্বক প্লাস ফাই ইকুয়াল টু এ বি। এর মানে খেয়াল করো তো, এখানে প্লাসটা আমাদের ক্ষেত্র ভেক্টরও কিন্তু আমার এই বরাবর ক্ষেত্র ভেক্টর, তাহলে 0 ডিগ্রি। আচ্ছা, মনে আছে আমি শুরু করছিলাম কিন্তু এটা দিয়ে, তলের লম্ব বরাবর যখন কাজ করতেছে তখন ফাই ইকুয়াল টু এবি। তাহলে এখন আমাকে আর অন্যগুলো দেওয়া লাগতেছে না। এখন আমরা সবসময় বলবো আমার ফর্মুলা একটাই, ফাই ইকুয়াল টু এ বি কস থিটা। এবার যদি বলা হয় তলের সমান্তরালে, এর মানে আমরা একভাবে করব, তলের লম্বভাবে বললে অন্যভাবে করব, আর কোনটা বলে দিলে সেটা অন্যভাবে করব। তাহলে আমার একই সূত্রের মধ্যে সব চলে আসতেছে। তাহলে বলো তো এই তিনটার মধ্যে সবচেয়ে বেশি প্লাক্স কোথায়? অবশ্যই এখানে। আর সবচেয়ে কম প্লাক্স এখানে। তাহলে আমরা বলবো, আমরা একটা কথাই বলবো, আমার এখানে থিটার মান ছিল 90, এখানে থিটার মান হচ্ছে কত? 0। তাহলে দেখো থিটাটা 90 থেকে যতই 0 এর দিকে গমন করে, তাহলে আমরা বলতে পারবো থিটাটা যত 90 এর দিকে 0 এর দিকে গমন করে প্লাক্সের পরিমাণ তত বাড়তে থাকে। ফর এক্সাম্পল আমরা একটু দেখাই, দেখো প্লাক্স কত? 0, মানে কেউ সেট করতেছে না। এটা একটু বাগাইলাম, দেখো এবার কিন্তু ছেদরেখার সংখ্যা বাড়ছে। যতই বাগাচ্ছি ছেদরেখার সংখ্যা বাড়তেছে। এভাবে 90 ডিগ্রি কোণে সবচেয়ে বেশি পরিমাণ সেট করে। তাহলে এই এরিয়া পুরোটা সেট করবে। যখন এই প্লাক্সটা এভাবে আসতেছে, দেখো আমাদের চুম্বক ক্ষেত্র সে যদি এতটুকু বেঁকে যায়, দেখো তুমি সোজা এভাবে চিন্তা করো, এরিয়া হচ্ছে এটা, এতটুকু সেট করবে। যখন এভাবে বেঁকে গেল তখন কিন্তু সে এখান থেকে এতটুকু এই এরিয়াটা সেট করবে। মানে হচ্ছে উপরে আগে এতটুকু ছিল, এখন এতটুকু, এই উপর অংশের এগুলো এবার ডাইরেক্ট চলে যাচ্ছে। এর মানে লম্বালম্বি ভাবে থাকলে সবচেয়ে বেশি সেট করে, আর যতই বাঁকাবে ততই কম, আর সমান্তরাল হলে কোনো সেট করে না, ওই কারণে সমান্তরালে 0। তাহলে এখানে প্লাক্স ম্যাক্সিমাম, এখানে প্লাক্স মিনিমাম। এবার আসো ম্যাথ করে ফেলি। আমাদের ম্যাথ করবো হচ্ছে আমরা ওই যে সেই যেটা বলছিলাম পরের চ্যাপ্টার থেকে, 5 নম্বর অধ্যায় থেকে। তাহলে 5 নম্বর অধ্যায় থেকে আমরা একটা ম্যাথ করে ফেলি। আমি প্রশ্নটা লিখি, আমাদের তোমরা এই ম্যাথটা এই অধ্যায়ই করবা। তবে আমাদের কোত্থেকে এটা প্রশ্ন কোথায় পাবা? 5 নম্বর অধ্যায়ে পাবা। আমি আবারও বলতেছি, আজকের এই কনসেপ্ট পুরোটা তোমরা 5 নম্বর অধ্যায়ে পাবা, এই অধ্যায়ে না। 5 নম্বর অধ্যায়ে আমরা আর এটা পড়াবো না, আমাদের এখানেই লাগবে, 5 নম্বরে লাগবে না। মানে মেইনলি আমাদের এখানেই লাগে, 5 নম্বরে এটা খুব বেশি তেমন কোনো কাজে লাগে না। আর এটা পড়ে ফেললে তো আমার 5 নম্বরে কাজে লাগলেও আমরা কাজে লাগাইতে পারবো। আসো আমরা একটা ম্যাথ করে ফেলি। ম্যাথ করব হচ্ছে তপন স্যারের বইয়ের 5.1 পাঁচের ম্যাথ, হ্যাঁ, পঞ্চম চ্যাপ্টারের 1 নাম্বার ম্যাথটা 5.1 তপন স্যারের বইয়ের 5.1 যে ম্যাথটা সেটা আমরা করতেছি। তাহলে আমার দেখো প্রশ্নটা কি, আমি আগে লিখি। 0.4 মিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট এত ক্ষেত্রফল বিশিষ্ট একটি তল, এত ক্ষেত্রফল বিশিষ্ট একটি তল 4 ইন্টু 10⁻⁵ টেসলা সুষম চৌম্বক ক্ষেত্রের সাথে চুম্বক ক্ষেত্রের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে। 30 ডিগ্রি কোণ তৈরি করে।
তলের মধ্য দিয়ে অতিক্রান্ত চুম্বক ফ্লাক্স বের করো। আমি আরেকটা কথা বলে রাখি, আমাদের চুম্বক ফ্লাক্সের এককটা, হ্যাঁ, চুম্বক ফ্লাক্সের একক হচ্ছে ওয়েবার। এটাকে বলি কি? ওয়েবার। আমরা আগামী ক্লাসে আলোচনা করব, আজকে না। আর চুম্বক ক্ষেত্র বি এর একক হচ্ছে টেসলা। আরো হইতে পারে, আরো কি কি হইতে পারে আগামী ক্লাসে বলবো, আজকে না। সেটা হচ্ছে টেসলা। হ্যাঁ, আজকে এতটুকু জেনে রাখো, টেসলা কি ওয়েবার কি পরে জানবা। আপাতত জাস্ট আমাদের ম্যাথের জন্য মুখস্থ করে রাখো। সেটা হচ্ছে আমার চুম্বক ফ্লাক্স পায়ের একক হচ্ছে ওয়েবার, আর আমাদের চুম্বক ক্ষেত্র বি এর একক হচ্ছে কি? টেসলা। চুম্বক ক্ষেত্র বি এর একক কি? টেসলা। তাহলে আমাকে ম্যাথে কি কি বলে দেওয়া হলো একটু খেয়াল করো। বলা হলো 0.4 মিটার স্কয়ার, এত মিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটি তল। তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে না? জি ভাইয়া। তাহলে আমরা যদি গিভেন ডেটাগুলো দেখি, আমাদের গিভেন ডেটা যদি আমরা দেখি, গিভেন ডেটা, তাহলে আমার ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে ক্ষেত্রফলের মান a ইকুয়ালস টু কত? 0.4 মিটার স্কয়ার। সবগুলো এসআই এককে করবা, সেন্টিমিটার দেওয়া থাকলে মিটারে কনভার্ট করে নেবা। ক্ষেত্রফল বিশিষ্ট একটি তল, এত টেসলা। আমি তোমাকে চুম্বকের ম্যাথগুলোর ক্ষেত্রে একটা জিনিস বলবো, কার মান দেওয়া আছে সেটা তুমি বুঝবা একক থেকে। অন্যান্য জায়গায় দেখো বল বললে তুমি বলতেছো বল, তুমি আর নিউটন দেখা লাগতেছে না কত নিউটন, বাট চুম্বকে দেখা যাচ্ছে নামগুলো নিয়ে অনেকের মধ্যে একটু আশঙ্কা কাজ করে, মানে নামের সাথে নাম গোলায় ফেলে। ওই কারণে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, স্পেশালি চুম্বকের অধ্যায় করার সময় তুমি একক দেখে দেখে বুঝে নিবে সেটা কার মান দেওয়া আছে। যখন দেখলে টেসলা, তুমি শিওর যে এটা হচ্ছে কার মান? বি এর মান। কত? 4 × 10⁻5 টেসলা। সুষম চুম্বক ক্ষেত্রের সাথে আছে, এগুলো সবগুলো সুষম, অসম আমরা পড়তেছি না। যেমন দেখো, এটাকে আমরা বলবো কি? সুষম চুম্বক ক্ষেত্র। এটা হচ্ছে কি? আমরা স্থির তড়িৎ পড়াইছি, ওই কারণে এখানে বলি নাই। ওইখানে ছিল সুষম তড়িৎ ক্ষেত্র, এখানে হচ্ছে সুষম চুম্বক ক্ষেত্র। আর আমি যদি এটা এভাবে বলি, এটা হচ্ছে দেখো অসম চুম্বক ক্ষেত্র। এটা হচ্ছে কি? অসম চুম্বক ক্ষেত্র। এবারে বললো দেখো, তাহলে এ আর বি দেওয়া আছে, আর পায়ের মান লাগবে। পায়ের মান কত আমরা জানি না। আমার বের করতে বলছে ফ্লাক্স পাই ইকুয়ালস টু কত? সরি, পায়ের মান তো বের করব, থিটার মান, আমাদের থিটার মান লাগবে। তাহলে আমাদের এখানে সলিউশন যদি করি, তাহলে দেখো আমাদের ফ্লাক্স পাই ইকুয়ালস টু হচ্ছে কত? যেহেতু তোমাকে চুম্বক ফ্লাক্স বের করতে বলছে, চুম্বক ফ্লাক্স পাই ইকুয়ালস টু আমরা জানি কি? এবি cos থিটা। সবাই একটু আমাকে কমেন্টে বলো তো থিটার মান কত? সবাই একটু কমেন্টে বলো। তোমরা এই জায়গায় অন্যান্য স্টুডেন্টরা ভুল করে, আশা করি এতক্ষণ পর্যন্ত যা পড়াইছি আমার স্টুডেন্টরা ভুল করার কথা না, তোমরা আসলে ভুল করার কথা না। এখানে থিটার মান কত দেখি, এখানে থিটার মান কত কমেন্ট করো। এটা করে আমি শেষ করে দিচ্ছি। এখানে থিটার মান কত একটু কমেন্টে আমাকে জানাও। আমি কমেন্ট চেক করতেছি, থিটার মান কত একটু কমেন্টে জানাও। থিটার মান কত কমেন্টে জানাও। একজন বলল 60। প্রশ্নে লেখা আছে কিন্তু সুষম চুম্বক ক্ষেত্রের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে এত ক্ষেত্রফল বিশিষ্ট একটি তল এত চুম্বক ক্ষেত্রের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে থিটার মান কত? কেউ বলে 30, কেউ বলে 60, ম্যাক্সিমাম যদিও 60 বলতেছে। ওকে, সবাই বলতে 60, এর মানে 60 হবে না? হ্যাঁ, আসলে 60 হবে। তোমরা বুঝতে পারছো, এই জিনিসটা হচ্ছে সবচেয়ে বড় কথা। না আমি 60 বলতে পারতাম না। তুমি দেখো, তাও আমি লাইনটা বলি, কেউ যদি না বুঝে দেখে তার জন্য বলা হলো এত ক্ষেত্রফল বিশিষ্ট একটি তল। সাপোজ আমি ধরে নিলাম ভাই দিস ইজ আওয়ার কাঙ্ক্ষিত তল। পরীক্ষায় তোমাকে চিত্র আঁকা লাগবে না, আমি চিত্র আঁকতেছি তোমার ভিজুয়াল রিপ্রেজেন্টেশনের জন্য, বুঝতে সুবিধা হওয়ার জন্য। অনেকে যে কাজটা করে এগুলো অ্যানিমেশনে দেখে, দেখো অ্যানিমেশনে দেখে এগুলো বোঝা যায় না। আসলে বোর্ডে, হোয়াইট বোর্ডে যেভাবে জিনিসটা গুছিয়ে বোঝানো যায়, অ্যানিমেশনে এটা যায় না। অ্যানিমেশনে সুন্দর ছবি দেখানো যায়, বাট বোঝানো যায় না। আর ওইটি আমার কাছে ওইটি ইফেক্টিভ মনে হয় না খুব বেশি। এবার আসি, এটা হচ্ছে তল। তাহলে এত ক্ষেত্রফল বিশিষ্ট তল, তাহলে তলের ক্ষেত্রফল বলা আছে। তল এত চুম্বক ক্ষেত্রের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, কার সাথে?
তল চুম্বক ক্ষেত্রের সাথে, তাহলে দেখো এত ক্ষেত্রফল বিশিষ্ট যে তলটা আছে এই তল সুষম চুম্বক ক্ষেত্রের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এর মানে কি? এর মানে হচ্ছে আমার এটা যদি চুম্বক ক্ষেত্র বি হয়, সে যে কোণটা উৎপন্ন করে সেই কোণটা কার সাথে? ভাই তলের সাথে। তলের সাথে কত ডিগ্রি কোণ? 30 ডিগ্রি কোণ। তাহলে ভাইয়া তলের সাথে যদি সে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তলের সাথে যদি 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আমরা বলছিলাম থিটা মানে কার সাথে কোণ? তলের লম্বের সাথে কোণ। তাহলে এটা হচ্ছে তলের লম্ব, এটা হচ্ছে তলের লম্ব। তাহলে আমরা জানি টোটাল 90, তাহলে এটা যদি 30 হয় আমার এই অ্যাঙ্গেলটা কত হবে? দেখো তলের সাথে 30 মানে তলের লম্বের সাথে কত? 60। তাহলে আমাদের এখানে থিটার মান কত হবে? 60 ডিগ্রি। তো তোমরা এই জায়গায় অনেকে ভুল করে, তাহলে আমার आंसर কত? এটা cos 60 ক্যালকুলেশন করে যেটা পাবা এত, आंसर হবে ওয়েবার। ওয়েবার কিভাবে আসছে আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখব। আজকে এতটুকু জানলে হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এই জিনিসটা কিভাবে আমরা থিটা ধরবো। আর মেইন ফর্মুলা হচ্ছে এটা, পাই ইকুয়ালস টু হচ্ছে ab cos থিটা। আমাদের আগামী ক্লাসে আমরা একটু ডিপে যাব, দেন আমাদের অনেক কিছু তোমরা বুঝতে পারবে। আর আগামী ক্লাসে আমরা অনেক ভালো ভালো কিছু ম্যাথ করব। তো আজকে এতটুকু পর্যন্ত, আশা করি সবার কনসেপ্টগুলো ক্লিয়ার। তাও যদি কারো কোনো কনসেপ্টে ঝামেলা মনে হয় আমাকে বলিও, আমি নেক্সট ক্লাসে সেগুলো সলভ করে দিব। অর্থাৎ কমেন্টে প্রশ্ন করিও, আমি কমেন্টে প্রশ্ন করলে যেগুলো আনসার দেওয়ার মতো আমি দিয়ে দিব, আর যেগুলো কমেন্টে আনসার দেওয়ার মতো না লিখে সেগুলো আমি নেক্সট ক্লাসের শুরুতে আমি আনসার দিয়ে দিব। আজকে এতটুকু পর্যন্তই, আমাদের আজকের ক্লাস এখানে শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে। সবাই কিন্তু বই থেকে একটু রিডিং পড়ে নেবা। আমার এই অংশটা কোথায় পাবা? এই অংশটা পঞ্চম অধ্যায়ে পাবা, সেই অংশটা পঞ্চম অধ্যায় থেকে রিডিং পড়ে নেবা। আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। আল্লাহ হাফিজ।